আজকে দেখলাম, আজকে ভোরবেলা মাঝরাতে মনে হয় এসএলএসটির নোটিফিকেশন দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, এবং মাঝখানে পরীক্ষা, এবং এই যে নোটিফিকেশন এবং পরীক্ষা তার মাঝখানে আমাদের হাতে 3 মাস সময় আছে, কারণ টেন্টেটিভ সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে তোমাদের পরীক্ষা হবে আমি ধরে নিলাম। আর এটা হচ্ছে মে মাস শেষ হয়ে যাচ্ছে, তার মানে জুন, জুলাই আর আগস্ট, অর্থাৎ এই 3টে মাস তোমাদের হাতে টাইম আছে। প্রচুর জনের প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতে যে এই 3 মাসে নিজেকে আমরা প্রিপেয়ার করব কি করে। যারা এর আগে কোনোদিন পড়েনি, হ্যাঁ, তাদের পক্ষে এই 3 মাসে সমস্ত বিষয়টাকে প্রিপেয়ার করা একটুখানি জটিল তো অবশ্যই, এটাকে অস্বীকার করে কোনো লাভ নেই। ঠিক আছে, যে 3 মাসে নিজেকে তুমি প্রিপেয়ার করবে, যে 3 মাসে আমরা ধরো শুধু ইন্ডিয়ান ফিলোসফিরই সিলেবাস আমরা কভার করতে পারি না, মানে আমরা টোটাল ন্যায় দর্শন পড়তেও আমাদের 2 মাস সময় লেগে যায়। সেখানে তোমাকে 3 মাসের মধ্যে কভার করতে হবে ইন্ডিয়ান ফিলোসফি, ওয়েস্টার্ন ফিলোসফি, এথিক্স, লজিক, সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি, সাইকোলজি, এই সমস্ত হিউজ একটা পোর্শন তোমাদেরকে কভার করতে হবে 3 মাসে। সেটা 3 মাসে তোমার কভার করা, নিজে নিজে পড়ে পুরো বিষয়টাকে কভার করা, একটুখানি আমি তো বলবো অ্যাজ আ টিচার ইট ইজ নেক্সট টু ইম্পসিবল। ঠিক আছে, এটা সম্ভব না। আর আমি যদি তোমাকে এই প্রতিশ্রুতি দিই যে আগামী যে 3 মাসের মধ্যে আমি তোমাকে পুরো সিলেবাস কমপ্লিট করে দেব, এটাও কোনোদিন হওয়া পসিবল নয়। তার কারণ, হ্যাঁ, এক একটা টপিকের ওপরে একটা একটা করেও যদি ক্লাস করা হয়, তবুও 3 মাসে তোমার সিলেবাস কমপ্লিট হবে না। হবে না, এটা খুব সোজা হিসাব, এটা খুব সোজা কথা, এটা হবে না। এইবার প্রশ্নটা দু জায়গাতে, সেটা হচ্ছে যে আমি তোমাদের কিভাবে পড়াবো আগামী 3 মাস, আর তোমরা নিজেকে কিভাবে প্রিপেয়ার করবে আগামী 3 মাসে। আগামী 3 মাসই তোমাদের হাতে সময় আছে। আমি দেখলাম যে ফিলোসফির প্রচুর ভ্যাকেন্সিট আমি দেখলাম এবার দেওয়া হয়েছে, প্রায় তো 1000 খানেক ভ্যাকেন্সিট দেখলাম, তাই তো? ভুল বলছি না তো? মানে দেখার মতো সুযোগ হয়নি কিন্তু ফিলোসফির ভ্যাকেন্সি। 900 কতগুলো তো দেখলাম। হ্যাঁ, 959টা ভ্যাকেন্সি রয়েছে, সেটা কম নয় কিন্তু ভ্যাকেন্সিটা। 959টা ভ্যাকেন্সি কম নয়। ম্যাম আরো সুতরাং বাড়বে, আপডেটেড ভ্যাকেন্সি আরো যোগ হবে না, আরো বাড়বে। আচ্ছা, এটা আরো বাড়বে। আমি ধরে নিলাম 1100, 1200, হ্যাঁ, 1100 বা 1200 তোমার ভ্যাকেন্ট সিট থাকবে ফিলোসফিতে। তার মানে এটা একটা বিশাল বড় সুবর্ণ সুযোগ, যে সেটাকে কাজে লাগানোর জন্য যারা গ্র্যাজুয়েশনে 50%, হ্যাঁ, মাস্টার্সে 50%, এবং যারা ধরো আহ, এই দুটোতে 50% যাদের রয়েছে তারা পরীক্ষায় বসতে পারবে, যাদের বিএড করা রয়েছে তা। আচ্ছা, এটা কি তোমাদের কি নোটিফিকেশনে বলেছে যে যারা রানিং বিএড আছে, 4th সেমিস্টারে পড়ছে, তারা করতে পারবে কিনা? না ম্যাম, বলেছে তো যে 14ই জুলাইয়ের মধ্যে কমপ্লিট থাকতে হবে। 14ই জুলাইয়ের মধ্যে কমপ্লিট থাকতে হবে, তাই তো? হ্যাঁ তার মানে ম্যাম। যারা এখন রানিং 4th সেমিস্টার রয়েছে তারা পরীক্ষায় বসতে পারবে না। এইটাই আমি তোমাদের প্রত্যেকটা পরীক্ষার আগে এটা বলি না, যে প্রত্যেকটা পরীক্ষার আগে এটা বলে দেয় যে এই ডেটের মধ্যে তোমাকে এটা ক্লিয়ার থাকতে হবে, তবেই তুমি এই পরীক্ষায় বসতে পারবে। তার মানে 14ই জুলাইয়ের মধ্যে তোমাদের বিএড ক্লিয়ার থাকতে হবে, তবেই তুমি এটার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে, নচেত কিন্তু নয়। তাহলে যাদের বিএড আছে, যাদের গ্রাজুয়েশন মাস্টার্সে 50% নাম্বার আছে, যারা দীর্ঘদিন ধরে ওয়েট করছিলে, হ্যাঁ, তাদের কাছে এটা একটা সত্যিই সুবর্ণ সুযোগ। কিন্তু এই সুযোগটা তুমি কাজে লাগাবে কি করে? কারণ তুমি তো এতদিন পড়াশোনা করোনি, তুমি তো পড়াশোনা থেকে সম্পূর্ণরূপে ডিটাচ হয়েছিলে। এবার হঠাৎ করে তোমার সামনে নোটিফিকেশন এসছে এবং তোমার সামনে 3 মাস আছে তোমার পড়ার জন্য। এবার তুমি কি করবে? করবে এটাই যে এই আগামী 3 মাস, ঠিক আছে, তার জন্য তোমাকে একটা প্রপার রুটিন করতে হবে, যে এই 3 দিনের মধ্যে আমি এই টপিক কমপ্লিট করব, ভালো করে পড়ে এই টপিক কমপ্লিট করব, এই টপিকের ওপরে আমি এক্সাম দেব, এই টপিকের ওপরে আমি কোয়েশ্চেন আনসার সলভ করব। এইভাবে ধরে 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 প্রত্যেকটা এক একটা ইউনিট আমি 1 সপ্তাহ করে সময় নেব এক একটা করে ইউনিট পড়ার জন্য, এবং এক একটা করে ইউনিট আমি, ধরো সাপোজ ইন্ডিয়ান ফিলোসফি আমি 3 সপ্তাহ নেব, তোমার হাতে টার্গেট 3 সপ্তাহের মধ্যে টোটাল ইন্ডিয়ান ফিলোসফিকে আমি কভার করে ফেলবো, আমি পড়ে ফেলবো।
এবং সেই পড়ার উপায় কি, ম্যামও কিন্তু তোমাকে, যারা নতুন ভর্তি হচ্ছ, আর এটা অনেকে ভাবছো হয়তো যে ম্যাম 3 মাসে হয়তো পুরো কোর্স কমপ্লিট করাবেন। না, আমি 3 মাসে পুরো কোর্স কমপ্লিট করাবো না, তার কারণ অলরেডি অ্যাপে যে ক্লাসগুলো ইউনিট ধরে 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 প্রত্যেকটা ক্লাস দেওয়া আছে, ওটাই তোমাকে কিন্তু প্রতিদিন প্রতিদিন দেখতে হবে। ওই অনুযায়ী তোমাকে ক্লাসগুলো দেখতে হবে, কোয়েশ্চেন আনসার সলভ করতে হবে, তোমাকে এমসিকিউ টেস্ট দিতে হবে। এইটুকু আমি তোমাদের শুধু নেট সেটকে যদি বাদ দিয়ে দিই, আমি যদি শুধু এসএলএসটির কথা বলি, তাহলে আমি এটা তোমাদের আবারও বলছি, আমি এসএলএসটিতে যা পড়াচ্ছি তার বাইরে থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে না। ঠিক আছে, এইটুকু আমি বলছি, হবে না। আমি যে ডিটেলসে পড়াচ্ছি বা আমি যে খুঁটিয়ে খুঁটিয়ে পড়াচ্ছি তার বাইরে হবে না। তাহলে তোমার কাজটা কি, আমি সমস্ত ক্লাস, যারা নতুন জয়েন করছে, যারা পুরনো স্টুডেন্ট, তাদের সবার কাছে তোমরা এটা দেখেছো যে ইউনিট ধরে 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 প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা টপিক এর ওপর কিন্তু দেওয়া আছে। তোমাদের কাজ হচ্ছে নিজেদের মতো করে একটা রুটিন তৈরি করে প্রত্যেকটা ইউনিট তুমি কত দিনের মধ্যে প্রত্যেকটা ইউনিট শেষ করতে পারবে, সেই অনুযায়ী ধরে ধরে একটা রুটিন তৈরি করা, ক্লাসগুলো নোট ডাউন করা খাতার মধ্যে, বারবার বারবার করে শোনা। শুনলে আমাদের অনেক বেশি মনে থাকে, এটা হচ্ছে একটা বড় বিষয়। শুনলে মনে থাকে। ক্লাসগুলো কানে হেডফোন দিয়ে বারবার করে শোনো, খাতায় নোট ডাউন করো। হ্যাঁ, প্রশ্ন উত্তরগুলোও আমি সলভ করিয়ে দিচ্ছি, প্রশ্ন উত্তরের ক্লাসগুলো দেখো, এবং নিজে তারপরে এমসিকিউ টেস্ট দাও। এটার বাইরে আর কোনো অপশন নেই। আর ওপর ওপর পড়লে কিন্তু তুমি কিছু করতে পারবে না। তোমাকে যা করতে হবে ইনডেপথ, ভেতর ভেতরেই তোমাকে কিন্তু পড়ে বিষয়গুলোকে সলভ করতে হবে, নাহলে কিন্তু তুমি পরীক্ষায় আনসার করতে পারবে না। দিস ইজ দ্য অনলি ওয়ে অ্যান্ড দিস ইজ দ্য রাইট টেকনিক। শর্টে 3 মাসে, যদি কোনো কোর্স থেকে থাকে বা যদি কোনো কেউ বলে থাকেন যে 3 মাসে তোমাকে কমপ্লিট করিয়ে দেবেন, প্লিজ সেই কথাতে কিন্তু কখনো ভরসা করো না, এটা কোনোদিন হয় না। ঠিক আছে, পুরোটাই কিন্তু তোমাকে পড়তে হবে, ইউনিট ধরে ধরে পড়তে হবে। টার্গেট করে নাও, আজকের এই কটা দিনের মধ্যে আমি সাইকোলজির পোর্শন শেষ করব, এই কটা দিনের মধ্যে আমি সোশ্যাল পলিটিক্যাল কমপ্লিট করব। টার্গেট করো, এবং এই টার্গেট ধরে ধরে নিজেই সেই টার্গেটটাকে তোমরা অ্যাচিভ করো। এইভাবেই কিন্তু তুমি এগোতে পারবে, নচেত কিন্তু পারবে না। বুঝাতে পারলাম কি বলছি? কারোর যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলে বলো। কারণ তুমি যখন আজকের এই কোর্সে যখন জয়েন করছো, হ্যাঁ, সত্যিই যদি তোমার কাছে টোটাল কোর্সটা, যেমন সুচন্দ্রা কিছুদিন আগে জয়েন করেছে, টোটাল কোর্সটা যদি তোমার হাতের সামনে থাকে, প্রত্যেকটা ক্লাস যদি হাতের সামনে থাকে, তাহলে সুবিধাটা কি হয় বলো তো? সুবিধাটা এটা হয় যে আমি আমার মতো করে সম্পূর্ণ ক্লাসগুলোকে আমি অ্যাক্সেস করতে পারছি, নিজের ইচ্ছা মতো সবকিছুকে আমি শুনতে পাচ্ছি, বারবার করে পড়তে পাচ্ছি, বই পড়তে পাচ্ছি, অসুবিধাটা থাকছে না। এখানে কিন্তু কোনো, ধরো আমাদের এই কোর্সগুলোর মধ্যে কোথাও কিন্তু কোনো শর্টকাট মেথড অ্যাপ্লাই করা হয়নি, কোনো শর্টকাট মেথড নেই কিন্তু। 3 মাসের মধ্যে তখনই তুমি কোর্স কমপ্লিট করতে পারবে যখন তুমি সমস্ত ক্লাসগুলোকে তুমি হাতের কাছে পাবে। তুমি লাইভেও ক্লাস করছো, আবার তুমি রেকর্ডিং ক্লাসগুলোও শুনছো, দুটো একসাথে তোমার যখন চলছে, তখনই কিন্তু এই কাজটা করা পসিবল হবে, নচেত কিন্তু তুমি পারবে না। নিজে নিজে পড়ে কোয়ালিফাই করা, আপনার ক্লাস করা, একবার বই পড়লেই কমপ্লিট। এই তো বিপাশা বুঝে গেছে। বিপাশা কালকে জয়েন করেছে ক্লাসে, কালকে জয়েন করেছে। একবার করে ক্লাসগুলো ভালো করে মন দিয়ে শুনবে, বই দেখে নেবে, মোটামুটি ভাবে তোমাদের সব মনে থেকে যাবে। খেয়াল করে দেখো, একটা ক্লাস আমি তোমাদের নিয়েছিলাম WBMSC, মানে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার আগের দিন, মনে আছে? বা যারা যারা ক্লাস করেছিলে তারা জানো, মাদ্রাসার পরীক্ষার আগের দিন, আর তার সেই দিন ভোরবেলা একটা দিন টোটাল ওয়েস্টার্ন ফিলোসফির ক্লাস হয়েছিল, আর একটা দিন টোটাল ইন্ডিয়ান ফিলোসফির ক্লাস হয়েছিল। অনেক প্রশ্ন ওখান থেকে কমন ছিল, প্রচুর প্রশ্ন কমন ছিল, বিশেষ করে ওয়েস্টার্ন ফিলোসফি থেকে মাদ্রাসা সার্ভিস কমিশনে অনেক অনেক প্রশ্ন কিন্তু কমন ছিল আগের দিন ক্লাসে যা আলোচনা করেছি সেটার উপরে ভিত্তি করে। সুতরাং এটাই আমি তোমাকে, এটা আমি তোমাকে কথা দিচ্ছি, এটা আমি জানি যে আমি যা পড়াবো তার বাইরে তোমার কোনো প্রশ্ন হবে না। কিন্তু এটাকে ঠিকমতো, হ্যাঁ, দায়িত্ব সহকারে এই 3টে মাস নিজেকে পুরোপুরিভাবে সমর্পণ করে দাও। বইয়ের প্রতি, পড়াশোনার প্রতি তুমি যদি সমর্পণ না করতে পারো, তাহলে কিন্তু হবে না।
সব কিছুকে তোমাকে ভুলে যেতে হবে। একসাথে সব কাজ কখনো জীবনে করা যায় না, এটা আমি রিয়েলি পার্সোনালি এটা আমি উপলব্ধি করেছি। হ্যাঁ, অনেকে খুব বলে মাল্টিটাস্কার, আমি একসাথে এটা করছি একসাথে ওটা করছি। নো, একসাথে অ্যাট এ টাইম কখনো অনেক কাজ করা যায় না, ঠিক আছে? এখন তোমার পড়াশুনো করার দরকার, এখন তুমি কমপ্লিটলি পড়াশুনোতে কনসেন্ট্রেট করো। তোমরা এইভাবেই কিন্তু পড়ো। আগের দিনের ক্লাসে যখন আমি চারবাগদের এমসিকিউ নিয়ে আলোচনা করেছি, তার আগে কিন্তু আমি স্টুডেন্টসদের বারবার করে এটা বলেছি যে চারবাগ দর্শনের সমস্ত আহ, আমি লজিকের ক্লাসটাও করিয়ে দেবো, এর মধ্যেই করিয়ে দেবো, নেক্সট সপ্তাহ থেকেই সপ্তাহে একদিন করে করিয়ে দেবো। এমন ভাবেই লজিকের ক্লাসটা এখন করাবো যাতে তুমি প্রশ্ন কমন পেয়ে যাও। আর আমি এমন জায়গা থেকে তোমাদের লজিকের করাবো যেখান থেকে তুমি এমসিকিউ গুলো সব কমন পেয়ে যাবে। এইটুকু আমি কথা দিলাম, লজিকের সমস্ত এমসিকিউ তোমরা ওখান থেকে কমন পাবে। আর এমসিকিউ কমন পাওয়াটা বড় বিষয় না, লজিকটা বোঝাটা খুব বড় বিষয়, সেটা আমি করিয়ে দেবো নেক্সট সপ্তাহ থেকে। আহ এইবার যেটা বলছিলাম, হ্যাঁ, কথা বলতে বলতে খেই হারিয়ে গেল। এটাই এটাই আমি তোমাদের আজকে বলছিলাম যে অনেকেই বুঝে উঠতে পারছো না যে কোর্স দর্শন পরিবারে কিভাবে আছে, সেটা তোমরা বুঝতে পারছো না, বা নিজেরা কি করে পড়াশোনা করবে সেটা তোমরা বুঝতে পারছো না। টোটাল নিজের পড়াশোনার জন্য 6 থেকে 7 ঘন্টা টাইম তোমরা বেছে নাও, 8 ঘন্টা টাইম তোমরা বেছে নাও। হাতের সামনে বই রাখো, হাতের সামনে ক্লাসগুলো থাকবে, আগে ক্লাস করো। কোনো জায়গায়, আমি আবারও বলছি, কোনো জায়গায় গিয়ে কোথাও যেখানে হয়তো বলা হচ্ছে মক টেস্ট দাও, মক টেস্ট দাও, এই একটা অদ্ভুত একটা জায়গা, মক টেস্ট দাও। হ্যাঁ, যত তুমি না পড়াশুনো করে যত তুমি মক টেস্ট দেবে, তত তোমার মধ্যে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ভীতি তৈরি হবে। তুমি তুমি তো নিজে উত্তর করতে পারছো না, ঠিক আছে, মক টেস্ট দিচ্ছ ধরো, সেটা অসম্ভব রকমের তোমার মধ্যে ভীতির সঞ্চার করবে। সুতরাং মক টেস্ট দেওয়া থেকে বিরত থাকো এখন। আগে তুমি পড়ো, আগে তুমি পড়াশুনো করো, আগে তুমি ক্লাস করো, ক্লাসগুলো শোনো, দেখো, তুমি যেখানেই পড়ো না কেন ক্লাস করো আগে। মক টেস্ট পরের বিষয়, সেটা তুমি পরীক্ষার 10 দিন আগে থেকেও তুমি মক টেস্ট দিতে পারবে, বা 15 দিন আগে থেকেও তুমি মক টেস্ট দিতে পারবে। নো মক টেস্ট, অনলি পড়াশোনা, শুধুমাত্র পড়াশুনো, শুধুমাত্র বই পড়া। আর যদি তুমি ক্লাসে জয়েন করো, ক্লাসের রেকর্ডিং গুলো ধরে 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 শোনা। আশা করি একটা ক্লাস একবার শুনলে তোমাদের কিন্তু মনের মধ্যে গেঁথে যায়। আমি এটা ভুল বলছি কি ভুল বলছি না, বলো আমাকে তুমি, আমি কি ভুল বলছি? না ম্যাম। একটা ক্লাস একবার শুনলে, এই 3টে মাস যদি ভালো করে এটা পড়তে পারো, আমি আমি তোমাকে আশ্বস্ত করছি তোমরা কোয়ালিফাই করে যাবে পরীক্ষায়, তোমাদের অসুবিধা হবে না। ম্যাম, 2 মাস যারা মানে সিনিয়ররা যারা পরীক্ষা দেবে, 2 মাস 10 দিনের ভিতরে যদি পুরো মানে কমপ্লিট করতে পারে, মানে অনেক পড়তে হবে বোঝা যাচ্ছে, কমপ্লিট করতে পারে, তারপরে যে 20 দিন থাকবে ওখানে মক টেস্ট বা রিভিশন করলে আশা করি কমপ্লিট হতে পারে যদি তারা প্রচুর খাটে। একদম, অবশ্যই 100% কমপ্লিট হতে পারে। মানে আমার সামনে যদি আমার এই কোর্সটা থাকতো, আমাকে যদি পরীক্ষা দিতে বলা হতো, আমি 3 মাসের মধ্যে উতরে দিতাম ধরো পুরো পরীক্ষাটা, গ্যারেন্টি। আমার সামনে যদি সমস্ত ক্লাসের অ্যাক্সেস থাকতো, আর আমাকে যদি বলা হতো আমার হাতে 3 মাস সময় আছে, হ্যাঁ, আমি 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 পুরো পরীক্ষাটা উতরে দিতাম, আমি পারতাম। এইটুকু আমি অ্যাসিওর করছি। আর আমি যদি পারি তাহলে তোমরাও পারো, কোনো অসুবিধা নেই সেখানে। শুধু নিজেদের মতো করে ক্লাসগুলো করা স্টার্ট করো। মানে এই 3 মাস অন্যান্য কাজ থেকে একটু বিরত থাকতে হবে। একদম, এই 3 মাস অন্যান্য কাজ থেকে সম্পূর্ণরূপে নিজেকে বিরতি দিয়ে, সংসার থেকে খানিকটা পরিমাণে বিরতি দিয়ে, আর যারা অন্য চাকরি করছে, এবং অনেকে এরকম আছে যারা অন্য চাকরি করছে, হ্যাঁ, সেই আহ, চাকরি থেকে বিরত দিয়ে খানিকটা পরিমাণে তোমাকে কিন্তু এখানেই সময়টা কিন্তু তোমাকে দিতে হবে, বুঝলে? ম্যাম হ্যাঁ, ম্যাম বলছি, এই যে এক্সামটা হবে এখানে কি জেনারেল পেপার থাকছে? মানে এই না, জেনারেল থাকছে নাকি নাকি বলেছে? এটা 60 কিছু লেখা মার্কসের নেই? সাবজেক্টের পরীক্ষা দেখলাম না? শুধু না ম্যাম, সাবজেক্ট। ম্যাম, বলো বলো, আমি নিজে দেখার সুযোগই পাইনি শুধু সকাল থেকে, বলো। সাবজেক্টই হবে ম্যাম, শুধু সাবজেক্টই থাকবে 60 মার্কসের, কোনো পিটি টিটি কিছুই হবে না এর আগে। আচ্ছা, কিন্তু ওটা ওখানে কি আপার ক্লিয়ার প্রাইমারি। করে, মানে আমি নোটিফিকেশনটা দেখেছিলাম একবার, কেউ লেখা আছে কোথায় একবার দিতে পারো? মানে আমি দেখতে পাইনি, আমি দেখেছিলাম নোটিফিকেশনটা, দেখতে পাইনি যে কোথায় লেখা আছে যে শুধু সাবজেক্ট পেপার হবে। না, শুধু সাবজেক্টই হবে কিন্তু, আমিও দেখলাম কোথাও একটা, আমি বললাম যে এত বেশি দেখার কি সুযোগ হবে? পাইনি, কিন্তু সাবজেক্টই হবে শুধু, ঠিক 60 আছে? মার্কসের ম্যাম, রিটেন টেস্ট হবে। সাবজেক্ট আছে। পেরে যাবে, 60 মার্কসের রিটেন টেস্ট তোমরা পেরে যাবে, এইটুকু অ্যাসিওর, এইটুকু ধারণা আছে। যারা আমার কাছে এতদিন ধরে পড়ছো, ওই 60 মার্কসে তোমরা পেরেই যাবে, অসুবিধা হবে না।
পিটি হবে না, পিটি হবে না, এতটা কঠিন করবে না তো, ওরা তো সহজভাবে করবে ধরো, ঠিক আছে, এত কঠিন করতে পারবে না। ওরা এইভাবেই পুরো মানে নাম্বার প্যাটার্নটাকে এমনই করেছে যাতে যাদের চাকরিটা গেছে তারা যেন আগে প্রেফারেন্স পায়, ওইভাবেই নিশ্চয়ই, করেছে। নিশ্চয়ই, নিশ্চয়ই তাদের প্রেফারেন্স দেওয়াই উচিত, এটাকে অস্বীকার করে লাভ নেই, তাদের প্রেফারেন্স দেওয়াই উচিত। হ্যাঁ, তাদের সাথেই তো পরীক্ষাটা হচ্ছে, তারা যে কি 2016 যন্ত্রণা। সালে 55 নম্বরে কোশ্চেন ছিল। 55, এবারে হ্যাঁ, 60 মার্কসের করেছে ধরো। ম্যাম তার মানে দু হাজার ম্যাম ষোলো এবার 60 মার্কসের সমস্ত হচ্ছে রিটেন টেস্ট, 10 মার্কসের একাডেমিক, 10 মার্কসের হচ্ছে এক্সপিরিয়েন্স। ইন্টারভিউ। ডেমনস্ট্রেশন। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা আমি তোমাদের বলছি, আমি তোমাদেরকে দায়িত্ব নিই, আমি একটা আলাদা গ্রুপ করে দেবো, এই স্টুডেন্টসদের মধ্যে আমি সিনসিয়ার স্টুডেন্টসদের বেছে আমি একটা আলাদা গ্রুপ করে দেবো। হ্যাঁ, আমি তোমাদের ওই ওই 10 মার্কসের কোনটা আছে জানো, ডেমো দিতে বলেছিল না, ওই 10 ডেমনস্ট্রেশন মার্কস, ম্যাম, হ্যাঁ। ডেমনস্ট্রেশন। ওইটার জন্য আমি তোমাদের প্রিপেয়ার করিয়ে দেবো পুরোপুরি, ওইটার জন্য খুব ভালো হয়। আমি পুরো প্রিপেয়ার করিয়ে দেবো, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলছি, যে যারা কোর্সে জয়েন করেছো, হ্যাঁ তাদের এইটার সাথে সাথে মানে রিটেন টেস্টের সাথে সাথে তাদের ওই 10 নম্বরের যে মানে তোমাদের ভাইভাটা যেটা হবে, হ্যাঁ সেটার জন্য আমি কমপ্লিটলি তোমাদেরকে প্রিপেয়ার করিয়ে দেবো। তোমাদের ম্যাম কোনো আর দশ 10 নম্বরের নাম্বারের ভাইবা নয়, ডেমনস্ট্রেশনও আছে। 10 নম্বরের ডেমো তো কি আছে না, একটা দশ 10 নম্বর নম্বরের হ্যাঁ, ডেমো, 10 দশ নম্বরের নম্বরের ভাইবা, ভাইবা। 10 নম্বরের ডেমো। আচ্ছা আচ্ছা, একজন টোটাল একজন আমি 20 মার্কস। পাপিয়ার কথা শুনি, পাপিয়া বল। ম্যাম 10 নম্বরের ডেমনস্ট্রেশন হবে, 10 নম্বরের ভাইবা থাকবে, মানে টোটাল 20 মার্কস রয়েছে ওখানে। এবারে প্রচুর মানে একদম ডিফারেন্ট করে দিয়েছে, অনেক আলাদা। হুম। মানে আগে যেমন ভাইবা দিতে গেলে তার সাথেই ডেমনস্ট্রেশন হয়ে যেত, কারোর হতো কারোর হতো না, সেটা কিন্তু এবারে নয়, এবারে ডেমোটাকে ডেমোর মতন করেই আলাদা 10 নম্বর ধার্য করে দিয়েছে, ডেমোটা নিতেই হচ্ছে। হ্যাঁ, আর 10 নম্বরের ভাইবাটাও পুরো আলাদা। বিশাল নাম্বার। আবার ওই যে একাডেমিকটা করে দিয়েছে, মাত্র 10 এনেছে ওইখানটায়, মানে সবগুলো বাদ দিয়ে যারা 11 12 তারা শুধু পিজিট নাম্বারটাই তাদের যোগ হচ্ছে, ওইটা করে দিয়েছে। আর বিএড এর কিন্তু কোনো নাম্বারের ম্যান্ডেটারি আমি দেখিনি বোধহয়, ওটা বোধহয় নেই, কোথাও নেই দেখলাম তো ওটা, না ফিফটি না, ওটা পার্সেন্ট দেওয়া নেই। ওটা হ্যাঁ দেওয়া হ্যাঁ নেই, হ্যাঁ। ওটা দেওয়া ম্যাম নেই। যেটা ওই টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস লিখেছে, ওটা কিরকম করে দেবে? পার ইয়ার 2 এরকম লেখা আছে। ওটা মানে হচ্ছে, আমি এক বলবো ম্যাম ওটা, বছরের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাপিয়া বলো। ওটা হচ্ছে যে মানে এক্সপিরিয়েন্স, টিচিং এক্সপিরিয়েন্স মানে কি, মানে যারা শুধুমাত্র যে দিল তাদের ব্যাপারটাও কিন্তু নয়, যারা সরকারি মানে যারা চাকরি করছিলেন তারা তো পাচ্ছেনই, পার ইয়ার 2 নম্বর করে, এভাবে মিনিমাম মানে 10 নম্বর রয়েছে। কেউ যদি 5 বছর পুরো চাকরি করে থাকে শুধু তাহলে 10 যে পেয়ে 10-এ যাবে। 10 পাবেন। হুম। হ্যাঁ, আবার ওটা হচ্ছে যারা ধরুন সরকার পোষিত স্কুল মানে মানে গভর্নমেন্ট এইডেড স্কুলগুলোয় যারা করতেন আর কি, তারা কিন্তু ওই নাম্বারটা তাদের জন্যই বরাদ্দ করা রইলো, ওটা কিন্তু একদমই প্রেফারেন্স হয়েছে ওটা। ঠিক আছে, মানে হুম, যাদের চাকরিটা চলে গেল তাদের জন্য কিন্তু ওই 10 নম্বর বরাদ্দই থাকছে। ঠিক, ওটা ওই তাতে টিচিং কোনো অসুবিধা। এক্সপিরিয়েন্সের ওপর দিচ্ছে, জাস্ট পার ইয়ার 2 নম্বর করে। ওটা তার মানে আগে ছিল। তার মানে পাপিয়া, টোটাল 60 মার্কসের তোমার রিটেন এক্সাম হচ্ছে, হ্যাঁ 10 হচ্ছে তোমার একাডেমিক, হ্যাঁ 10 হচ্ছে তোমার ডেমো, 10 ডেমো। হচ্ছে তোমার ইন্টারভিউ, আর হ্যাঁ আর 10 আর টেন, হচ্ছে, আর 10 ওই তো বলুন না, টিচিং এক্সপিরিয়েন্সের ওটা। টিচিং এক্সপিরিয়েন্স। হ্যাঁ টিচিং এক্সপিরিয়েন্স, এই তো পুরো হয়ে গেল। হ্যাঁ, ম্যাম তাহলে যারা কলেজে করছে এখন বর্তমানে, তারাও কি তাহলে ওই টিচিং এক্সপিরিয়েন্সের না ওটা না, পাবে? কলেজের জন্য না, না এটা স্কুলের এটা জন্য। সরকার পোষিত স্কুল লেখা রয়েছে, দেখবে গভর্নমেন্ট এইডেড স্কুলগুলোতেই রয়েছে, কিন্তু এটা এটা একদম। কলেজের জন্য দেয় না তো। আচ্ছা ম্যাম, এটা আগেও ছিল, একটা কথা বলি, প্রাইমারিতেও যখন আমি ইন্টারভিউ ফেস করতে গেছিলাম আমি দেখেছিলাম এটা ছিল, কিন্তু এতটা নাম্বারের ছিল না, 5 নম্বর ছিল, বাট টিচিং এক্সপিরিয়েন্সের জন্য অলওয়েজ নাম্বার ধার্য থাকে। হ্যাঁ, ঠিক আছে, এবারে একটু বেশিই করা রয়েছে 10 মার্কস, টিচিং বাট ফাইভ এক্সপিরিয়েন্স মার্কস মানে কি ঠিকঠাক বলতো, আছে। টিচিং এক্সপিরিয়েন্স বিপাশাও বলছে, যে আমি বললাম যেটা বলছি, টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ যারা চাকরি করছে, হ্যাঁ হ্যাঁ, সুচন্দ্রা যারা টিচিং চাকরি এক্সপিরিয়েন্সের, করছে, সুচন্দ্রা এই টিচিং এক্সপিরিয়েন্সের 10 মার্কসটাও পাবে, যারা একদম চাকরি একদম একদম, করছে। হ্যাঁ উনি ম্যাম, পাবেন, উনি পাবেন যারা এটা। ফ্রেশ ক্যান্ডিডেট তাদের না ক্ষেত্রে না তো না এটা না 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 পুরোটা না না, বাদ দিয়ে তাদের দেয়। তাদের এগুলো নেই। না, তো কলেজ আমাদের সার্ভিসের ক্ষেত্রে কি সাথে হবে এটার কোনো ম্যাম? সম্পর্ক নেই। কলেজের কোনো সম্পর্ক নেই, না, এক্সপিরিয়েন্স বলছেই মানে যারা চাকরি করছে এখন, যারা ডিসেম্বর অবধি চাকরিটা করবে, তাদের জন্যই এই 10 মার্কসটা শুধুমাত্র রয়েছে। যারা ম্যাম তাহলে স্কুলে যারা কন্ট্রাকচুয়াল প্রাইমারি চাকরি টিচার আছে ওরা, করে তাদের জন্য এই টিচিং এক্সপিরিয়েন্সটা দিয়েছে, যারা কন্ট্রাকচুয়াল চাকরি করে। যারা হ্যাঁ ঠিক, হ্যাঁ, তাদের কন্ট্রাক্টে জন্য সরকার পোষিত, হ্যাঁ ঠিক, যারা টিচিং এক্সপিরিয়েন্স তারাও পাবে, যারা সরকার পোষিত স্কুলে কন্ট্রাকচুয়াল জবও করে এটা সেটা আমাদের তারাও এটা কিন্তু আমাদের পাবে। এটা আমাদের কলেজেও রয়েছে কিন্তু।
ঠিক আছে? প্যারা যে টিচার হচ্ছে এগুলো পাবে। এসএসসিটি যারা রয়েছে, হ্যাঁ তাদের জন্য কিন্তু এরকম একটা আলাদা ইয়ে থাকে, ধরো এসএসসিটিদের ম্যাম, জন্য। হ্যাঁ বলো। বলছিলাম আমার ওই পার্ট টাইমের এক্সপিরিয়েন্স আছে, মানে স্কুল থেকে নিয়োগ করেছে আমাকে। তো তুমি তুমি বোর্ডে তোমাদের একটা কাজ হচ্ছে, আমার এখানে প্রচুর স্টুডেন্টসরা রয়েছে যে যাদের এরকম কম করে টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে, তোমরা একটাই কাজ আমার করবে, নাম দিক বা না দিক, তোমরা হ্যাঁ, এই টিচিং এক্সপিরিয়েন্সের জন্য এইচএম কে দিয়ে একটা সার্টিফিকেট করিয়ে রাখবে যে তুমি কত সাল থেকে কত সাল অবধি সেই আমার স্কুলে ইয়ে আছে পড়িয়েছো। ম্যাম। আমি এইচএস এর খাতা দেখেছি, বোর্ডের ইয়ে আছে। এইচএম কে দিয়ে, হেডমাস্টারকে দিয়ে একটা ইয়ে করিয়ে রাখবে, একটা সার্টিফিকেট করিয়ে রাখবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। আচ্ছা ম্যাম। অবশ্যই ভাবে পজিটিভলি। হ্যাঁ, নাম্বার পাও আর না পাও ওটা তো পরের কথা, তুমি এই সার্টিফিকেটটা যেদিন ইন্টারভিউ দিতে যাবে, তুমি যদি রিটেন কোয়ালিফাই করে যাও, তারপরে তো তুমি ইন্টারভিউ দিতে যাবে, ইন্টারভিউ দিতে গেলে ওই সার্টিফিকেটটা তোমার কাজে লাগবে, তুমি ওই সার্টিফিকেটটা দেখাতে পারবে যে দেখুন আমি কিন্তু স্কুলে পড়িয়েছি। এটা এটা কিন্তু আচ্ছা। খুব কিন্তু আগে অবধি দিত। এই নাম্বারটা যারা এইভাবে নিয়োগ পেয়েছিলেন তাদের এই নাম্বারটা কিন্তু আগেও দিত। হুম, এই জন্যই তো বললাম, শুধু বিষ্ণু না, আমার এটা অনেকে আছে যারা স্কুলে পড়ায়। ম্যাম আমার দুটো স্কুলে এরকম এক্সপিরিয়েন্স আছে, দুটো স্কুলে নিয়ে বলতে এক নেবে, জায়গায়। দুটো স্কুল থেকে তুমি এক্সপিরিয়েন্স ইয়েটা সার্টিফিকেটটা নিয়ে রাখবে, কাজে ওই যে লাগবে না, তুমি নাম্বার মানে পাবে কি পাবে না পরের বিষয়, নিয়ে রাখবে। আগে ওই পার্ট টাইম করতাম ইয়াতে, ওই এইচএস লেভেলে। আর হ্যাঁ, এখন আইসিটি তে আছি এক জায়গায়, তুমি চার নিয়ে বছর ধরে রাখবে, করছি। তুমি যেখানে যাই কাজ করো না কেন, তুমি যেখানে না, যাই কাজ যেটা করো না। যেটা তোমার লং টার্মে চলছে না, তুমি সেইটারটা দেবে। কেননা টিচিং এবার এক্সপিরিয়েন্স যখন তোমার নিচ্ছে তখন মাঝখানে ব্রেকটাকে কিন্তু ধরে না। এবার আমার এক ওইটাই বান্ধবী, ওইটাই হ্যাঁ আমার ওইটাই এক বুঝতে বান্ধবী পারছি আপার না। প্রাইমারিতে চাকরি পেয়েছে, ও কিন্তু যেটা কন্টিনিউটি করেছে তার আগেও 3 বছর করতো সেটা দেয়নি, পরে যেটা এবার 5 বছর করেছিল সেটা দিয়েছিল। আমার কি আছে দিদি জানেন, মানে আমার দুটোই কন্টিনিউই আছে। এখনো দু- হ্যাঁ, দুটোই কন্টিনিউ আছে। তাহলে তোমার যেটা মানে লং যদি টার্মে সেটা দেওয়াটাই বেটার হবে, যেটা তুমি অনেকদিন করছো। এবার কোনটা গ্রাহ্য হবে সেটা বুঝতে পারছি না। তুমি দুটো আগে সার্টিফিকেট তো নাও, যেটা সরকার এইচএম এর কাছ পোষিত থেকে। সেটাই গ্র্যান্টেড হবে, যেটা তোমার সরকার পোষিত সেটাই গ্র্যান্টেড হবে। সরকার পোষিত বলতে মানে সরকার থেকে আমাদের বেতনটা হতো গভর্নমেন্ট না। এইড, সরকার গভর্নমেন্ট পোষিত মানে এইড কি? স্কুল। গভর্নমেন্ট এডেড স্কুল তাদেরকে বলা হচ্ছে সরকার পোষিত। হ্যাঁ সরকার হ্যাঁ পোষিত একদম। স্কুলেই করেছি যেটা কিন্তু পিএসসির মাধ্যমে না, যেটা এসএসসির মাধ্যমে যেগুলোতে রিক্রুটমেন্ট হয়। হ্যাঁ আমাদের হ্যাঁ কলেজে হ্যাঁ যেমন দুটো রিক্রুটমেন্ট হয়, একটা সিএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট হয়, সেটা হচ্ছে হ্যাঁ সরকার পোষিত কলেজ। আর যেটা পিএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট হয় ওটা সরাসরি সরকারি কলেজ। সরকারি কলেজ আলাদা, আর গভর্নমেন্ট এডেড কলেজ আলাদা, হ্যাঁ গভর্নমেন্ট হ্যাঁ এডেড স্কুল আলাদা, আবার গভর্নমেন্ট স্কুল আলাদা। এই যে তোমাদের সেপ্টেম্বর মাসে গিয়ে যে ধরো ওই যে ইয়েটা হবে না সেপ্টেম্বর মাসে, পিএসসি পিএসসি। হ্যাঁ পিএসসি হবে, ওটা তোমার গভর্নমেন্ট স্কুল হবে, নট গভর্নমেন্ট এডেড স্কুলে। আর এই এসএসসির মাধ্যমে যেটা হচ্ছে তোমার, সেটা গভর্নমেন্ট এডেড স্কুলে হচ্ছে, গভর্নমেন্ট স্কুলে হচ্ছে না। যেটাই তোমার কাছে আছে তুমি আগে সার্টিফিকেটটা তো কালেক্ট করো, আচ্ছা ম্যাম। তারপর দেখা হুম। যাবে যে কি হচ্ছে। সার্টিফিকেট এমনিতে তো এমনিতে আমার প্রুফ আছেই, ওই যেমন বর্তমান যেটা আইসিটি তে করতেছি এটাতে মানে স্যালারি স্লিপ পে স্লিপ আছে। আবার ওই ইয়াতে ওই খাতা দেখার প্রুফটা রয়েছে, বোর্ড থেকে যেটা করে ফেলো ইয়াটা। করে ফেলো, নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও। আর বাকিদের বলো, আর বাকিদের কি ইয়ে বলো, এইভাবেই কিন্তু তোমাকে পড়তে হবে। হ্যাঁ সাগরিকা আপার বলো। প্রাইমারি আপার প্রাইমারি দেখছি ওটাও দিয়েছে তো। ও মানে আগে 2016-তে যেমন সবাই একই সঙ্গে মানে 9, 10 আবার 11, 12 এইসব দিয়েছিল, তো এগুলো কি মানে এরকমই হবে না যে কোনো একটা দিতে পারবে? আমি জানি না, ওরাই জানে ভালো, বলো। বুঝতে পারলাম না, প্রশ্নটা একবার করো। 9, 10 বা 11, 12 এর মধ্যে যে কোনো এক। 9, 10 বা 11, 12-এর মধ্যে যে কোনো একটা? না, দুটোতেই বসতে পারবে। না, একটা লেখা আছে। আমি দেখিনি, আমি দেখার সুযোগই পাইনি, কিন্তু দুটোতেই তো বসতে পারা উচিত, কেন একটা একটাতে ষোলো একটা নয়, একটা ল্যাঙ্গুয়েজে হবে, মানে দুটোতেই বসতে পারবে, একটা ল্যাঙ্গুয়েজেই দিতে হবে। 16-তে তো মানে দুটোই দেওয়া গেছিল, দুটো তিনটে মানে হয়েছিল ওরকম পরপর। আর এখানে এবারে দেখছি দুটো দিয়েছে তো, সেটাই বলছি আপার প্রাইমারি আর 11, 12 দিয়েছে। দেখা যাক দেখা যাক, যেটা হবে সেটা ঠিকই হবে। এক্সাম কিন্তু তোমার ইংলিশে আর বাংলাতেই হবে, দুটো ল্যাঙ্গুয়েজে হবে। আর
ইংলিশে ল্যাঙ্গুয়েজে আমি যা 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 পড়িয়েছি, আমি তো দুটোই ল্যাঙ্গুয়েজে পড়াই, একটা হচ্ছে ইংরাজি এবং আর একটা হচ্ছে বাংলা, একই সাথে দুটোতে পড়াই। ঠিক আছে, এর মধ্যেই কিন্তু তোমরা প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা পড়তে থাকো, এইগুলো নিয়ে অযথা আর আলোচনা করে আর কথা বাড়িয়ে লাভ নেই। পড়াশোনা স্টার্ট করে দাও। হ্যাঁ, একটা একটা করে টার্গেট টার্গেট নিজেরা ফিক্স করো, নিজেরা টার্গেটটাকে অ্যাচিভ করো। হ্যাঁ, সেটা পড়ে 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 কমপ্লিট করো। আর তার সাথে সাথে আগামী 3 মাসে আমি গাইডেন্স দিয়ে 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 এগোচ্ছি। রিটেন এক্সাম যেই মাত্র শেষ হবে, রিটেন এক্সামের পরে আমরা ভাইবা নিয়ে স্টার্ট করে দেবো। ঠিক আছে, কিভাবে ডেমো দিতে হবে, ডেমো দেওয়ার যে প্রসেস, সেই প্রসেসটাও আমি তোমাদের কমপ্লিটলি শিখিয়ে দেবো। সেটা সম্পূর্ণরূপে যারা কোর্সে জয়েন করেছো তাদের সবার জন্য এই ক্লাসেসগুলো থাকবে, যেখানে আমরা কি নিয়ে আলোচনা করব, যে কিভাবে ডেমো দিতে হয়, ইন্টারভিউয়ের জন্য কি করে প্রিপারেশন নেবে। আর তুমি যদি এরকম মনে করো যে হালকা 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 পড়ে আমি ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নেবো, তুমি পারবে না। ইন্টারভিউ দিতে গেলে সবাই জানে, অন্তরাও জানে, তাই তো অন্তরা, যে ইন্টারভিউ দিতে গেলে কতটা ডিপলি পুরো বিষয়গুলোকে পড়তে হয়, ডিপলি জানতে হয়। যেখান থেকেই তোমাকে প্রশ্ন টিচার্সরা করুন না কেন, তুমি যেন যে কোনো জায়গা থেকে আনসারটা তুমি যেন করতে পারো বুদ্ধি সহকারে। হ্যাঁ, সেখানে যেন আনসারটা বলে আসতে পারো, এটা খুব ইম্পর্টেন্ট। আর এইখানে কিন্তু ইন্টারভিউতে প্রচুর নাম্বার রাখা হয়েছে। ইন্টারভিউতে 10 নাম্বার, ডেমোতে আলাদা 10 নাম্বার। ভাবা যায়, 20 নাম্বার রাখা আছে এখানে। হ্যাঁ, একাডেমিক 10 নাম্বার, যাদের মনে হয় 60% ওপর মার্কস আছে তারা সেটাও পেয়ে যাবে। এবং তার সাথে সাথে এইখানে 60-এর মধ্যে যদি 55 মতো নাম্বার পেয়ে যাও, হ্যাঁ আমি তো বলবো 60-এর মধ্যে 60ই পাওয়া সম্ভব আমার স্টুডেন্টসদের। এইটুকু আমার ভরসা আছে, 60-এ 60 পাবে। হ্যাঁ, তো 60-এ 60 যদি পেয়ে যাও, এর থেকে বড় তো আর কিছু করতে পারে না। ঠিক আছে, সুতরাং এগিয়ে যাও। ঠিক আছে, আমি আমার মতো করে সম্পূর্ণরূপে চেষ্টা করব, যখন যেটা বলবো সেটা পড়ে কমপ্লিট করে তবে ক্লাসে বসবে। ম্যাম এইটুকু আমার। এক্ষেত্রে নেগেটিভ মার্ক আছে মাদ্রাসার মতো ম্যাম? না নেই, না, নেই, নেই, নেগেটিভ দেবে না, মার্কিং দেবে নেই। না, দেবে না এগুলো। এখন দেবে না এগুলো, নেগেটিভ মার্কিংও নেই। ঠিক আছে, আচ্ছা যা হোক, অনেক অনেক কথা বললাম, অনেক কথা আগে আলোচনা করলাম আগের দিকে ক্লাসে। আশা করে নিয়েছি চারবাক দর্শনের যে ক্লাসগুলো দেওয়া ছিল এবং চারবাক দর্শনের প্রশ্ন উত্তর তোমরা সেটা দেখে কিন্তু কমপ্লিট করেছো। আর যারা যারা করোনি তারা কিন্তু এটা কমপ্লিট করে রাখো। ক্লিয়ার? আজকে আমরা এখন, হ্যাঁ, আহ, আগামী 30 মিনিট আমরা জৈন দর্শনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। জৈন দর্শনের একটা ক্লাস নেওয়ার আছে, একটা ক্লাস বাদ আছে জৈন দর্শন থেকে, ওই জায়গা থেকেও প্রশ্ন হয়। আগামীকাল আমি ওই ক্লাসটা নিয়ে নেব, ধরো। হ্যাঁ, ওটা বাদ আছে, ওই জায়গাটা পড়ানো, ওই সপ্তভঙ্গি নয় আর সাতবাদের ওই জায়গাটা বাদ আছে পড়ানো, ওই জায়গাটা আমি আগামীকালের ক্লাসে পড়িয়ে দিলে এটাও একটা কমপ্লিটলি, এটা একটা কিন্তু ক্লাসটা শেষ হয়ে যাবে। দাঁড়াও এক সেকেন্ড, বলো, বলো, হ্যাঁ বলো বলো, বলো। ক্লাস নিচ্ছি, ক্লাস নিয়ে ফোন করি তোমাকে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, যেটা বললাম, চলো এবার আমরা জৈন দর্শনের আলোচনাটা করে নিই। ঠিক আছে, আমি ম্যাম, সময় নষ্ট করতে ম্যাম, চাই না। হ্যাঁ বলো। ম্যাম, শ্বেত বাদটা বাদ আছে মানে কোনটা বাদ রয়েছে? শ্বেত বাদের ওই সপ্তভঙ্গি নয়। সপ্তভঙ্গি নয়, শ্বেত অস্থি, শ্বেত নাস্তি, ওটা তো? ওটা হয়নি। ওইটা কি? হ্যাঁ, ওটা ম্যাম হয়েছে তো ওইটা 16 তারিখের, 2023 সালে 16 তারিখে আপনি ক্লাস নিয়েছেন। আমি করেছি, আমার খাতায় নোট ডাউন করা আছে, দুটো ক্লাস নিয়েছেন ওর ওপর আবার, একটা 15, একটা 16। ইলাবারেটলি করা আছে শ্বেতবাদ। একদম রেকর্ডিং। সিটি শর্মা ক্লাসের ধরে করেছি রেকর্ডিংটা, এটা আমি। ওই ক্লাসের রেকর্ডিংটা নেই নাকি বুঝতে পারছি না। কিন্তু হ্যাঁ এটাতে ম্যাম একদম সিটি রেকর্ডিংটা শর্মা নেই। ধরে করা আছে। হ্যাঁ, এমএ কমপ্লিট লাগবে, এমএ ছাড়া হবে না। হ্যাঁ, এটা এটা মনে হয় ক্লাসটা 15, না। 16 দুটোই আছে, দুদিনই এই ক্লাসটা হয়েছে, খুব ভালো ক্লাস হয়েছে। আর এটা একদম সিটি শর্মা ধরে ধরে করিয়ে দিয়েছেন আপনি। রেকর্ডিংটা নেই। তা কত অ্যাপে কত নেই তারিখ, কত ম্যাম, তারিখ, কত অ্যাপে তারিখ নেই। বললে পাপিয়া? 15 আর ম্যাম, 16? একটা হচ্ছে 15/4/2023, আর হ্যাঁ, একটা হচ্ছে 16/4/2023। দুদিন 15 আপনি আর পর পর 16, ক্লাস তাই নিয়ে তো? করেছিলেন। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। আমি দেখে নিচ্ছি, আমি দেখে এজন্য নিচ্ছি। একটু দেখবেন, আমার খাতায় কিন্তু খুব মানে পরিষ্কার করে লেখা রয়েছে। আচ্ছা আমি ঠিক যেহেতু আছে। ডেট দিয়ে করি, এতে আমি বুঝতে পারি যে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আছে তো ক্লাস, যদি ক্লাসই থাকে তো স্টুডেন্টরা, তো আজ আমি দেখে নিচ্ছি, ওটা দেখে নিচ্ছি আমি। চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি, যে আজকের ক্লাসে আমরা জৈন দর্শনের এমসিকিউ নিয়ে আমরা ডিসকাস করবো আজকের ক্লাসে।
ঠিক আছে, এমসিকিউ নিয়ে ডিসকাস করব কালকে, আমি দেখে নিচ্ছি ওটা। যদি নালে জৈন দর্শনের ক্লাসগুলো আবার ডিলিট করে দিই, আমি নতুনভাবে আবার দিচ্ছি, ওখানে হয়তো ক্লাসটা পেয়েও যেতে পারো। ঠিক আছে, তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক, জৈন দর্শনের এমসিকিউ। অনেকক্ষণ আলোচনা হয়ে গেছে, তোমরা বুঝতে পেরে গেছো। প্রতিদিন প্রতিদিন একই আলোচনা ভালো লাগে না, যে কিভাবে ম্যাম পড়বে। হ্যাঁ, অনেক করে বলে দিয়েছি যে কিভাবে পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা বলো, তোমরা পিডিএফটা সবাই দেখতে পাচ্ছো? আগের দিন হ্যাঁ ম্যাম, খেয়াল দেখা করে দেখো, যাচ্ছে। আগের দিন খেয়াল করে দেখো, 43 নাম্বার অবধি আমরা চারবাক দর্শনের সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, এবং এর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে, এইটুকু অ্যাসিওর আমি করছি, যা আলোচনা করেছি তার মধ্যে। আজকে আমরা জৈন দর্শন থেকে আজকের আলোচনা আমরা স্টার্ট করছি। আমি যাকে যাকে ক্লাসের মধ্যেই আমি যাকে যাকে জিজ্ঞাসা করব, তারা তারা কিন্তু প্রশ্নের উত্তর করবে। হ্যাঁ, এবার দুজন হ্যান্ড রেস করা শুরু করেছে, দেখি। 5 সেকেন্ড সময় দিলাম, কারা কারা হ্যান্ড রেস করছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কোথায় হাত তুলতে হচ্ছে? সবাই হাত তুলছে যেখান থেকে, কোথা থেকে বাবা? রিয়াকশনে গিয়ে। রিয়াকশনে। রিয়াকশনে সবাই হাত তুলছে, প্রচুর জন হাত তোলা। চেষ্টা করি। আরিফ আছো? হ্যাঁ ম্যাম আছে। এই তো আরিফ আছে। আচ্ছা আরিফ, আমাকে বলো, 3টে প্রশ্নের উত্তর তুমি আমাকে দেবে। হ্যাঁ, একটু কোনো কোনো জায়গায় আমি জিজ্ঞাসা করবো ইন ডিটেল যখন, সেটাও বলবে। আরিফ আমাকে বলো, ইন জৈনিজম, জৈন দর্শনে দেয়ার আর হাউ মেনি তীর্থঙ্করস, কতজন তীর্থঙ্করের কথা জৈন দর্শনে বলা হয়েছে? 23, 24, 25, 26? 24। 24 তীর্থঙ্করের কথা জৈন দর্শনে বলা হয়েছে। আচ্ছা আরিফ, আমাকে এটা বলতে পারবে যে জৈন দর্শনে 23তম তীর্থঙ্করের নাম কি? পার্শ্বনাথ। 24তম তীর্থঙ্করের নাম কি? মহাবীর। প্রথম তীর্থঙ্করের নাম কি? ঋষভদেব। ভেরি গুড। তারপরের প্রশ্নের উত্তর করো আরিফ। হুইচ অফ দ্য ফলোয়িং সিস্টেম ডাজ জৈন ফিলোসফি ফলো, জৈন দর্শনে কোন সিস্টেমকে ফলো করা হয়েছে জৈন ফিলোসফিতে? একটা হচ্ছে ভায়োলেন্স, অর্থ, নন ভায়োলেন্স অ্যান্ড প্যাসিফিস্ট। নন ভায়োলেন্স, অহিংসা। অহিংসাই হচ্ছে জৈন দর্শনের মূল সিস্টেম, মানে সত্যি সত্যিই তাই। জৈন দর্শন টোটাল সিস্টেমটা এই অহিংসা নামক তত্ত্বের ওপরেই কিন্তু সেটা দাঁড়িয়ে রয়েছে। সুতরাং 45 নাম্বারের উত্তর হবে সি, নন ভায়োলেন্স। আর আরিফ 46 নাম্বারটা লাস্ট উত্তর করো। অন হোয়াট ডাজ দ্য মেটাফিজিক্স অফ জৈন ফিলোসফি বেসড অন, জৈনদের আধিবিদ্যক যে তত্ত্ব বা মেটাফিজিক্যাল যে সিস্টেম, তার নাম কি? অ্যান্টি রিয়ালিজম, সাফিসিয়েন্ট রিজনিং, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড রিয়ালিজম। রিয়ালিজম। রিয়ালিজম কথাটার মানে কি? মানে জৈন দর্শন কেন রিয়ালিস্টিক, কেন বলা হয়? রিয়ালিজম আমাদের কথাটার মানে বাংলা মানে কি? আমাদের জানা বা না জানার উপর নির্ভর করে না, বস্তু আছে, বাস্তবে সেটা আছে বাস্তবে, যেমন। হ্যাঁ, বাস্তবে বাহ্য জগতে বস্তুর স্বতন্ত্র আলাদা অস্তিত্ব আছে। আমার জানা বা না জানার উপরে বস্তুর অস্তিত্ব কিন্তু কখনো নির্ভর করে না। যারা এই তত্ত্ব মানেন তাদেরকে রিয়ালিস্ট বলা হয়, বা তাদেরকে বস্তুবাদী বলা হয়, এবং জৈন দর্শন হচ্ছে বস্তুবাদী। ভেরি গুড। মাইক্রোফোন মিউট করো আরিফ, হ্যান্ড রেসটা ডাউন করে দাও। আচ্ছা, এরপরে আমি যার কাছে আসবো, প্রচুর জন আজকে দেখছি হ্যান্ড রেস করেছে। একটু নতুন স্টুডেন্টদের কাছে আসি, যারা কালকে ক্লাসে জয়েন করেছে। পাপড়ি পাল, পাপড়ি আছো? পাপড়ি, পাপড়ি মাইক্রোফোনটা একটুখানি অন করে নাও, নতুন জয়েন হয়েছো ক্লাসে কালকে। বলো, আছো? মাইক্রোফোন অন না করলে কিন্তু আমি জিজ্ঞাসা করতে পারবো না। আচ্ছা, ওর মাইক্রোফোনটা অনও করেনি। ঠিক আছে। প্রিয়াঙ্কা পাল, প্রিয়াঙ্কা আছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, প্রিয়াঙ্কা আমাকে বলো, 47 নাম্বার তাহলে, ইন জৈন ফিলোসফি হোয়াট ইটস মেটাফিজিক্স ইজ নোন অ্যাজ, জৈনদের মেটাফিজিক্সের নাম কি? র্যাশনালিস্ট, এম্পিরিসিস্ট, অ্যান্টি রিয়ালিজম অ্যান্ড প্লুরালিস্টিক। ম্যাম, প্লুরালিস্টিক। কেন প্লুরালিস্টিক? জৈনরা কেন প্লুরালিস্টিক? ম্যাম, কারণ তারা রিয়েলিটিকে অনেক বলেছেন।
আর তাদের রিয়ালিটিকে তারা প্লুরাল বলেছে, তারা এক বলেনি। তারা একদিক থেকে, যেটা আগের প্রশ্নটা আরিফকে করলাম, যে তারা একদিক থেকে রিয়ালিস্টিক আর আরেক দিক থেকে তারা প্লুরালিস্টিক, তার মানে জৈন দর্শনে প্লুরালিস্টিক রিয়ালিজমকে জৈন দর্শনে স্বীকার করা হয়েছে। জৈন দর্শনের আধিবিদ্যক তত্ত্বের নাম হচ্ছে প্লুরালিস্টিক রিয়ালিজম, মানে আহ বহুত্ববাদী বস্তুবাদ। হ্যাঁ, এটা কিন্তু তোমার জৈন দর্শনে স্বীকার করা হয়েছে। দুটো সম্মিলিতভাবে এটা বললাম, ভেরি গুড। তারপরেরটা বলো। অ্যাকর্ডিং টু হুম বিইং ইজ নট পার্মানেন্ট ইন ইট। হ্যাঁ, বিইং বা সত্তা পার্মানেন্ট নয়, কারা এটা স্বীকার করেছে? জৈনিজম, চারবাক, বুদ্ধিজম অ্যান্ড ন্যায়। সত্তা পার্মানেন্ট নয়, কারা এটা বলেছেন? ম্যাম এটা জৈনিজম হবে হয়তো, কিন্তু এটার ব্যাখ্যাটা ঠিক পারবো না। বলো, কে এটার ব্যাখ্যা বলবে? উৎপাদ ব্যয় ধ্রুবযুক্তং সৎ। সৎ বস্তুর উৎপত্তি আছে, স্থায়িত্ব আছে, বিনাশ আছে। হ্যাঁ, কে বলবে বলো? সৎ বস্তুর উৎপত্তি, বিনাশ ও স্থায়িত্ব, এই তিনটেই আছে। এই জন্য এই কোনো সৎ বস্তুকে আমরা পার্মানেন্ট বলতে পারবো না। অর্থাৎ যেটা উৎপন্ন হবে সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী হবে এবং একটা নির্দিষ্ট সময় পরে সেটা বিনষ্ট হয়ে যাবে। তাই জন্য কোনো এক্স্যাক্টলি। সৎ বস্তুই কিন্তু পার্মানেন্ট নয়। সেই জন্য জৈন দর্শনে সদ্বস্তুর লক্ষণই হচ্ছে কিন্তু তোমার উৎপাদ ব্যয় দ্রব্যযুক্তং সৎ। হ্যাঁ, সৎ বস্তু পার্মানেন্ট নয়, তার উৎপত্তি আছে, তার কিছুটা সময় স্থায়িত্ব আছে, এবং তারপরে কিন্তু তার বিনাশ আছে। এটা হচ্ছে জৈনিজমের বক্তব্য। তারপরেরটা বলো, প্রিয়াঙ্কা। অ্যাকর্ডিং টু জৈনিজম, দ্য সাবস্টেন্স ইজ রিগার্ডেড অ্যাজ এসেনশিয়াল কনসেপচুয়াল কোয়ালিটিজ অ্যান্ড অল অফ দিস। ম্যাম এটা কি বলছে আগের কোশ্চেনটা যে বললেন না যে বিইং ইজ নট পার্মানেন্ট, হুম। তাহলে এটা বুদ্ধিজম, মানে বুদ্ধিস্টরাও তো বলেছে যে কোনো কিছু পার্মানেন্ট নয়, ওটা ক্ষণিক। হ্যাঁ, বুদ্ধিস্টরাও বলেছে। তাহলে এইখানে আমরা যেহেতু এখন জৈনিজমের কোশ্চেন করছি বলে আমরা এখানে জৈনিজম অ্যান্সার করছি, কিন্তু যখন পুরো যদি এটা জেনারেল কোশ্চেন থাকে সবকিছু মিলিয়ে, তাহলে অ্যান্সারটা কি করব? সর্বং ক্ষণিকং, ওটা সবকিছুই ক্ষণিক। সত্তার, আসলে কি বলতো, এখানে জৈন দর্শনে সত্তার লক্ষণটাই তো তাই দেওয়া হয়েছে। হ্যাঁ, উৎপাদ ব্যয় দ্রব্যযুক্তং সৎ। হ্যাঁ, ওখানে সৎবস্তুর লক্ষণ দেওয়া হয়েছে অর্থক্রিয়াকারিত্ব। অর্থ ভেবে দেখো। ক্রিয়াকর্তম লক্ষণম সৎ। হ্যাঁ, অর্থক্রিয়াকারিত্ব যার রয়েছে, যার কার্য উৎপাদনের সামর্থ্য রয়েছে, সেই হচ্ছে সৎ। ওখানে সৎ হওয়ার, সৎবস্তুর লক্ষণ আলাদা বা সত্তার লক্ষণটা আলাদা। আর জৈন দর্শনে তোমার সত্তার লক্ষণটা, তাদের আধিবিদ্যক তত্ত্বের মধ্যে জৈন দর্শনে সত্তার লক্ষণ হচ্ছে তোমার এটাই, যে উৎপাদ ব্যয় দ্রব্যযুক্তং সৎ। বুঝতে পেরেছো আমি কি বললাম? মানে আমি কোন দিক থেকে এটা আইডেন্টিফাই করছি জৈন দর্শন হিসেবে? ওখানে বলা হয়েছে বৌদ্ধ দর্শনে যে সর্বং ক্ষণিকম, সবকিছুই ক্ষণিক। হ্যাঁ, কিন্তু সত্তার যখন লক্ষণ দেওয়া হয়েছে বা সদ্বস্তুর লক্ষণ দেওয়া হয়েছে, হ্যাঁ, তার তখন দেওয়া হয়েছে কিন্তু অর্থক্রিয়াকারিত্ব হিসাবে। অর্থক্রিয়াকারিত্ব লক্ষণম সৎ। সদ্বস্তুর লক্ষণই হচ্ছে যার অর্থক্রিয়াকারিত্ব আছে। ম্যাম বোঝাতে পারছি? এখানে তো জৈনদের ওই শ্লোকটা তো এখানে দিয়ে দেয়নি, মানে এখানে তো স্পেসিফিক করে তো আপনি যেটা না, বললেন কিন্তু সত্তার ওটা তো দিয়ে শ্লোক কেন দেয়নি। দিয়ে দেবে? সত্তার লক্ষণটাই তো এখানে দিয়ে দিয়েছে, যে সত্তার লক্ষণে বলা হয়েছে যে সদ্বস্তু পার্মানেন্ট নয়। লক্ষণ কেন দেবে? সেখানে আচ্ছা। বলেই তো দিয়েছে, বিং মানেই তো সত্তা। সদ্বস্তু মানেই হচ্ছে, বিং মানেই হচ্ছে, ভারতীয় দর্শনে তাকে সদ্বস্তু বলা হয়। সদ্বস্তু যে পার্মানেন্ট নয়, এটা তো জৈন দর্শনের সংজ্ঞাতেই বলা হয়েছে যে উৎপাদ ব্যয় দ্রব্যযুক্তং সৎ। এটাই তো সদ্বস্তুর লক্ষণ জৈন দর্শনের। কিন্তু সদ্বস্তুর লক্ষণ হিসাবে বৌদ্ধ দর্শনে বলা হয়নি ইট ইজ নট পার্মানেন্ট। ওখানে অর্থক্রিয়াকারিত্বের কথা বলা হয়েছে। বুঝাতে পারলাম আমি কি কারণে হ্যাঁ, উত্তরটা বললাম? হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। এই কারণে বললাম। ম্যাম এটার কোন এক্সাম্পল আছে? এটার আবার কিসের এক্সাম্পল হয়? কোনটার এক্সাম্পল চাও বলো? 48 নম্বরের কি প্রশ্নটা। এক্সাম্পল দেবো এখানে, মানে কি এক্সাম্পল তুমি বলছো? মানে কিভাবে যেমন আমি তোমাকে স্থায়িত্ব। বলছি, বৌদ্ধ দর্শনে সদ্বস্তুর লক্ষণে অর্থক্রিয়াকারিত্বের কথা বলা হয়েছে। বলছে যার অর্থক্রিয়াকারিত্ব নেই, যার কার্য উৎপাদন করার সামর্থ্য নেই, যেমন বন্ধ্যাপুত্র, আকাশ কুসুম, এগুলো হচ্ছে সব অসৎ বস্তু। অসৎ বস্তু মানে যে কার্য উৎপন্ন করতে পারে না,
সে অসৎ বস্তু। কিন্তু এখানে তো বলেইছে বিং ইজ নট পার্মানেন্ট, এটা তো জৈন দর্শনেরই বক্তব্য। বিং মানেই তো সৎ বস্তু, সত্তা, সৎ বস্তু। সৎ বস্তুর লক্ষণই তো উৎপাদ ব্যয় দ্রব্যযুক্ত সৎ। ম্যাম জৈন দর্শনে তাহলে সাবস্টেন্স আর বিইং কি ইকুয়াল? মানে সাবস্টেন্স বলতে কি বিইং কি বোঝানো হয়েছে? সাবস্টেন্সের সংজ্ঞাতেই তো এটা মানে পড়েছিলাম যে এটার উৎপত্তি থাকবে বিনাশ প্লাস স্থায়িত্ব। আমি দীর্ঘদিন আগে এবার জৈন দর্শন এবার খুলে দেখতে হবে, ধরো কোথায় কি আছে। আমার তো ধরো সম্বন্ধে জৈনতে তো বলেছে যা গুণ আর পর্যায়ভুক্ত তাকে দ্রব্য বলা হয়। ওটা তো হ্যাঁ, যা পুরা সাবস্টেন্স পর্যায়, হবে। হ্যাঁ, পর্যায়ভুক্ত তাকে দ্রব্য বলা হয়। ঠিক আছে, দাঁড়াও, এখানে বইয়ে এগুলো লাইন তুলে আলোচনা করাই আছে। ম্যাম 62 পেজে দেখুন ক্যাটাগরিজ এর ফার্স্ট লাইন। 62 পেজের, হ্যাঁ, এই তো দেওয়াই আছে যে we have seen that substance according to Jainism has infinite characteristics and is subject to production, destruction and permanence. এটাই হবে জৈন দর্শন, উত্তর হবে এটার। এটা জৈন দর্শনেরই কথা বলা হয়েছে এখানে। বুঝতে পেরেছো, এটা জৈন দর্শন হবে, এটা নিয়ে আর কোনো কথা হতে পারে না। এটা জৈন দর্শন। পরে আবার আসছি, নাহলে শেষ করতে পারবো না। আচ্ছা, আচ্ছা, এটা কি বললো অ্যাকর্ডিং টু জৈনিজম? এই প্রশ্নটা কিরম কিরম একটা মনে হচ্ছে যে অ্যাকর্ডিং টু জৈনিজম দ্য সাবস্টেন্স ইজ রিগার্ডেড অ্যাজ এসেনশিয়াল কনসেপচুয়াল কোয়ালিটিস অ্যান্ড অল অফ দিস। কি করবে এটার উত্তর? কোয়ালিটি হবে না, কোয়ালিটি হবে। দাঁড়াও দেখে নিয়ে একবার। জৈনিজম সাবস্টেন্স ইজ রিগার্ডেড অ্যাজ, সাবস্টেন্সকে এখানে কি বলা হয়েছে? এই সাবস্টেন্সের আলোচনা কত নাম্বার পাতায় আছে? এটা সব থেকে ভালো বলতে পারে রিম্পা। সাবস্টেন্সের আলোচনা কত পাতায় আছে? ম্যাম 51 পেজে আছে। 51 পেজে যদি থাকে, 51 পেজে, হ্যাঁ, এই তো সাবস্টেন্সের আলোচনা রয়েছে। ইট পারসিস্ট ইন অ্যান্ড থ্রু দ্য অ্যাট্রিবিউটস অ্যান্ড মোডস, কোয়ালিটিজ, কোয়ালিটিজ হবে এটা, কোয়ালিটিজ হবে উত্তর। সাবস্টেন্স ইজ রিগার্ডেড অ্যাজ কোয়ালিটিজ। কিছু কিছু কোয়ালিটি পার্মানেন্ট আর কিছু কিছু কোয়ালিটি অ্যাক্সিডেন্টাল। ম্যাম ওই যে দ্রব্যের সেই দুটো পড়লাম না, পর্যায় আর মোড আর গুণ আর পর্যায়। কোয়ালিটিটা। হ্যাঁ, মোড আর পর্যায়, হ্যাঁ মোড। হুম, হুম। একটা হচ্ছে অ্যাট্রিবিউট মানে হচ্ছে গুণ, এবং আরেকটা হচ্ছে মোডস মানে হচ্ছে পর্যায়। ঠিক আছে, গুণ হচ্ছে তার এসেনশিয়াল অ্যাট্রিবিউট, আর পর্যায় হচ্ছে তোমার চেঞ্জিং অ্যাট্রিবিউটস। ঠিক আছে, এটা ইয়ে হবে, কোয়ালিটিজ হবে। তারপর একটা বলো, তারপর একটা আমাকে বলবে হচ্ছে রিয়া চন্দ্র। রিয়া আছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা রিয়া, অ্যাকর্ডিং টু জৈন হোয়াট ইজ মিন্ড বাই জীব কেন হয়েছে? জীব কনসিয়াস। কনসাস, একদম একদম, জীব মানে হচ্ছে কনসাস। তারপর একটা বলো 51 নাম্বার, অ্যাকর্ডিং টু জৈন ফিলোসফি অজীব মিনস ইনঅ্যানিমেট সাবস্টেন্স, অ্যানিমেটেড সাবস্টেন্স, কনসাসনেস অ্যান্ড কনসেপ্ট। ইনঅ্যানিমেটেড সাবস্টেন্স। হ্যাঁ, ইনঅ্যানিমেট সাবস্টেন্স মানে হচ্ছে সে হচ্ছে অজীব। 52 নাম্বার বলো, হোয়াট ডাজ অস্তিকায় মিনস ইন জৈন ফিলোসফি? জৈন দর্শনে অস্তিকায় বলতে কি বোঝো? এক্সটেনশন ইন টাইম, এক্সটেনশন ইন বডি, হচ্ছে এক্সটেনশন ইন স্পেস অ্যান্ড এক্সটেনশন অফ নেচার। এক্সটেনশন ইন স্পেস। ভেরি গুড, খুব ভালো উত্তর করেছো, ভেরি গুড। এক্সটেনশন ইন স্পেস, কোনো দেশে যে ব্যাপৃত হয়ে থাকে তাকে অস্তিকায় বলা হয়। ম্যাম ইনঅ্যানিমেট কথাটার অর্থ কি? কোনটা? ইনঅ্যানিমেট এর আগে যেটা উত্তর হ্যাঁ, পাবো। ইনঅ্যানিমেট মানে হচ্ছে বাংলাকে কি বলে এটা? ইনঅ্যানিমেটকে বাংলায় কি বলে জানো? জড় পদার্থ। হুম, ইনঅ্যানিমেট একদম, চেতন নয় যে, ইনঅ্যানিমেট তাকেই বলে। ঠিক মানে আছে, যার জড়, মধ্যে চেতনা নেই, হ্যাঁ, যার মধ্যে চেতনা নেই, এটাই। একদম। এই তুলি, এরপর একটা তুলি বলবে। ঠিক আছে, তুলি বলো তো, হোয়াট ডাজ অনস্তিকায় মিনস? অনস্তিকায় বলতে কি বোঝো? হ্যাঁ, এক্সটেনশন ইন মাইন্ড, নো এক্সটেনশন ইন স্পেস, এক্সটেনশন ইন বডি অ্যান্ড এক্সটেনশন ইন স্পেস। ম্যাম নো এক্সটেনশন ইন স্পেস, অনস্তিকায়, যেটি দেশকালে ব্যাপ্য নয়। হ্যাঁ, যা দেশকালে ব্যাপ্ত নয়, নো এক্সটেনশন ইন স্পেস।
আচ্ছা, জৈন দর্শনে অনস্তিকায় দ্রব্য কোনটা তুলি? কাল। 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 ঠিক, অন্যজন বলে দেবে না। হোয়াট ডাজ দ্য টাইম ইজ রিগার্ডেড ইন জৈন ফিলোসফি? জৈন দর্শনের টাইম টা কি অস্তিকায়? এটা অনস্তিকায়। অনস্তিকায়। অনস্তিকায়, টাইমই হচ্ছে অনস্তিকায়। মানে টাইম মানে হচ্ছে কাল, কাল হচ্ছে অনস্তিকায়। তারপরে 55 নাম্বার। ও তুমি বন্ধ করো তুলি, এই হ্যান্ড রেজ ডাউন করো তো, হ্যান্ড রেজ ডাউন করো। এই হাত তোলো, নতুন নতুন স্টুডেন্টসদের আমি হাত দেখতে চাই, শুধু পুরোনো স্টুডেন্টসদের না, একটু নতুন স্টুডেন্টসরা হাত তোলো। কে বলবে? আফসানা আছো? আফসানা? হ্যাঁ আফসানা মাইক্রোফোন ইয়েটি কি, নেটওয়ার্ক কি খারাপ আছে? আরেকবার কথা বলো তো আফসানা, শুনি। হ্যালো, হ্যাঁ ম্যাম আছে। হ্যাঁ আফসানা, আমাকে এটা বলো তো, যে কোয়ালিটিজ আর ইনহেরেন্ট ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং? কোয়ালিটিজ আর ইনহেরেন্ট ইন অ্যামং দ্য ফলোয়িং: অ্যাওয়ারনেস, ইরিয়ালিটি। কোয়ালিটিস কার মধ্যে ইনহেরেন্ট অবস্থায় থাকে? জৈন ম্যাম দর্শনে সি হবে। হ্যাঁ, সাবস্টেন্স, সাবস্টেন্স দ্রব্য। ঠিক আছে, সি সাবস্টেন্স, এখানে দ্রব্য কিন্তু আনসার হবে। ঠিক আছে, ইট পারসিস্ট ইন অ্যান্ড থ্রু দ্য অল অ্যাট্রিবিউটস অ্যান্ড মোড। সাবস্টেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্যাট হুইচ পজেসেস কোয়ালিটিস অ্যান্ড মোডস। ঠিক আছে, কোয়ালিটিস এখানে কিন্তু তোমার ইনহেরেন্ট অবস্থায় থাকে। এরপরেরটাও তুমি আনসার করবে, সেটা হচ্ছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং বিলংস টু অজীব। হ্যাঁ, জীব এবং অজীবের মধ্যে যে পার্থক্য জৈন দর্শনে, জৈন দর্শনে অজীব বলতে কাকে বোঝানো হয়েছে? ম্যাটার, স্পেস, টাইম অ্যান্ড অল অফ দিস। জৈন দর্শনে অজীব কোনটা? ম্যাটার, স্পেস, টাইম অ্যান্ড অল অফ দিস। এই কোনটা হবে? ম্যাটার কি? ম্যাটার ম্যাম, বাকিরা বলো হচ্ছে তো, বাকিরা বলো। ম্যাম সবটাই হবে, 5টা মোট ম্যাটার। সবটাই হবে। সবগুলোই হবে, সবগুলোই হবে, স্পেস, টাইম। হ্যাঁ, এগুলো সবই তো তোমার অজীবের মধ্যে পড়ে, এগুলো তো কোনোটাই তোমার জীবের মধ্যে পড়ে না। ঠিক আছে, 57-এর ডি কিন্তু হবে অল অফ দিস। ইয়ে কিন্তু পড়া হ্যাঁ হয়নি। আচ্ছা আচ্ছা, তুমি কি মাইক্রোফোন হবে? করো, আমি বলছি ভালো সেটা করে শোনো। ম্যাম পড়া হয়। পড়া হয়নি কিন্তু ইয়ে। আচ্ছা, এরপরে পূজা বলো, পূজা পারুই। পূজা বলো, হোয়াট ডাজ দ্য কোয়ালিটি অন গুণা ইনক্লুড ইন ইট? অ্যাওয়ারনেস, এক্সিস্টেন্স, নেসেসিটি অ্যান্ড নান অফ দিস। গুণের মধ্যে কোনটা ইনক্লুডেড থাকে? কোনোটাই না। হ্যাঁ, এখানে তো কোনোটাই না। কোনোটাই না। নান অফ দিস ম্যাম। হ্যাঁ, কোনোটাই থাকে না। নান এটা অফ দিস। ডি হবে না? কি? ডি, ডি অ্যান্সারটা মনে না হচ্ছে। না, হোয়াট ডাজ দ্য কোয়ালিটি ইনক্লুড ইন ইট? কোয়ালিটির মধ্যে কি থাকে? কোয়ালিটি ইনক্লুড ইন ইট, কোয়ালিটির মধ্যে কি থাকে? এগুলো কোনোটাই না, কোনোটাই না। হ্যাঁ, কোয়ালিটি বলতে তো একটা পার্মানেন্ট, মানে যেটা এসেনশিয়াল, আর একটা হচ্ছে ইমপার্মানেন্ট, যেটা চেঞ্জিং মোডস যেটা পড়ে যাচ্ছে। হ্যাঁ, মানে, দুটো আলাদা। যে স্থায়ী আর একটা অস্থায়ী একটা গুণ আর একটা পর্যায়, একটা পর্যায় অ্যাট্রিবিউট আর একটা মোডস। ঠিক আছে, হোয়াট ডাজ মোডস, এটা বলো, হোয়াট ডাজ মোডস অফ এক্সিস্টেন্স মিনস? ম্যাম রিয়ালিটি, পর্যায়। কনসেপ্ট, অ্যাপিয়ারেন্স, পর্যায়। পর্যায়। হ্যাঁ, মোডসকে বলে কিন্তু পর্যায়। ঠিক আছে, বলে কিন্তু গুণা। এটা কিন্তু, এটা ভালো প্রশ্ন, 59 নম্বরের প্রশ্নটা ভালো প্রশ্ন, ওটা দেখে রেখো। মোডস অফ এক্সিস্টেন্স মিনস মানেই হচ্ছে পর্যায়, তাকে জৈন দর্শনে বলা হয়। হাউ মেনি কাইন্ডস অফ মডিফিকেশন মোডস আর ডেসক্রাইবড ইন জৈন ফিলোসফি? জৈন ফিলোসফিতে কত ধরনের মোডের কথা বলা হয়েছে? 1, 2, 3 আর 4? বলো। মোড যেটা পরিবর্তন, যার মানে চেঞ্জিং আছে, সেটাই তো মোডস, তাহলে ওয়ানই তো হবে। না ম্যাম, এটা না টু না, হবে। টু হবে। দাঁড়াও, দাঁড়াও, দুই হবে ম্যাম। দাঁড়াও। টু হবে। একটা দ্রব্য পর্যায়ে, মানে একটা এটাকে গুণ পর্যায়। সেপারেবল করা যাবে বলে, মানে যেটা পর্যায় হচ্ছে যেটাকে সেপারেবল করা যাবে, প্লাস হচ্ছে চেঞ্জিং, সেই অর্থে বুঝতে পারছি না এটা। দ্রব্য পর্যায়ে, একটা গুণ পর্যায়, দুটো।
দ্রব্য পর্যায় গুণ পর্যায়, দাঁড়াও এখানে দেখে নি, এটা দুই হবে উত্তর। এইখানেই আছে, এই 51 পেজেই মনে হয় এটা আছে। আসলে কি বলতো, এখনই আমি পড়াইনি, তো এই জন্য লাইনগুলো বের করতে আমার অসুবিধা হচ্ছে। এখানে টু করে রাখো, আমি এটা বলে দিচ্ছি যে কোন পেজে আছে, আর তোমরা বের করে নিতে পারলে বলে দাও যে কোন পেজে আছে। ঠিক আছে। জিভা, ইয়েই বলো, পূজাই বলো, জিভা ইজ রিগার্ডেড অ্যাজ হোয়াট অ্যাকর্ডিং টু জৈন ফিলোসফি? জৈন ম্যাম ফিলোসফিতে এর জীবকে, থেকে দুটো হবে ম্যাম, ওই মোজটা দুটো হবে, একটা হচ্ছে ওই চেঞ্জিং আর একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল। হ্যাঁ চেঞ্জিং, একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল। হ্যাঁ। সেটাই বললাম, হুম। বই আছে। লাইন আর এই রিম্পা বলে দাও তো বইয়ের কত নাম্বার লাইনে আছে? ওই মিডিল করে আছে, ওই ওই 51 পেজের। 51 নম্বর পেজে লাস্ট দিক থেকে 2 4 6 8 10 18 16 17 18 নম্বর লাইনে, পুরো দেখে নাও, হ্যাঁ মিডিল। ম্যাম, ওখানেই আছে, ওখানেই চেঞ্জিং। আছে, আমি ওটাই বইটা খুলে হ্যাঁ বসে ম্যাম, আছি। অ্যাক্সিডেন্টালটা কি আমি বলতে চেয়েছিলাম, মানে অবিচ্ছেদ্য নয়, মানে বিচ্ছেদ করা যাবে, যেটা সেপারেবল, হুম। সেই অর্থে। ঠিক হুম। আছে। ঠিক আছে। হুম। আর এটা দেখো, যেখানে জিভা ইজ রিগার্ডেড অ্যাজ হোয়াট অ্যাকর্ডিং টু জৈন ফিলোসফিতে? জৈন ফিলোসফিতে জীব বলতে কি বোঝানো হয়েছে? অ্যানিমেট, ইনঅ্যানিমেট, নাথিং অ্যান্ড এনসেপশনাল। বলো, এটা সোজা। ম্যাম অ্যানিমেট মানে চেতন। অ্যানিমেট, অ্যানিমেট, হ্যাঁ ঠিক আছে। এবার রিম্পার কাছে আসবো। রিম্পা, হ্যাঁ ম্যাম। রিম্পা বলো তো এবার তারপরেরটা থেকে 62 নাম্বার। অ্যাকর্ডিং টু জৈন ফিলোসফি জিভা ইজ রিগার্ডেড অ্যাজ আত্মা, প্রকৃতি, ম্যাটার অ্যান্ড নান অফ দিস। এটা হবে আত্মা। আত্মা। 63 নাম্বার, দি দিজ আর হাউ মেনি কাইন্ডস অফ জিভা আর দেয়ার অ্যাকর্ডিং টু জৈন? এ টু। হ্যাঁ টু হবে, বদ্ধ আর মুক্ত। না, জীব তো অস্থিকায় ও, অনস্থিক। জীব হচ্ছে অস্তিকায় আর অনস্তিকায় না? কেন না না না, তাহলে? দ্রব্য তো সরি। ওটা। হ্যাঁ, দ্রব্য বদ্ধ দুটো বদ্ধ অস্থিকায় এবং অনস্থিকায়। বদ্ধমুক্তই হবে। লিমিটেড আর বাউন্ড টু। হ্যাঁ, তারপরে ভাগগুলো মাঝখানে আরো আছে, এক ইন্দ্রিয়, দুই ইন্দ্রিয়, তিন ইন্দ্রিয়, চারেন্দ্রিয়, পাঁচেন্দ্রিয়, মাঝখানের ভাগগুলো আছে। দু ভাগে ভাগ করা যায় এটা। দিজ আর হাউ মেনি কাইন্ডস অফ জিভা আর দেয়ার অ্যাকর্ডিং টু জৈন? এটা টু। হ্যাঁ ম্যাম তারপরে একটা বলো। কথা বলবো, হ্যাঁ একটা বলো, বলবো কথা। বলো। ম্যাম এখানে আছে যে সাবস্টেন্স হ্যাজ ইটস আনচেঞ্জিং এসেন্স এন্ড therefore is permanent, but it also has its changing modes and therefore is subject to origination and decay. এটাই সেই দ্রব্য পর্যায়ে আর গুণ পর্যায়ে দুটোই তো হচ্ছে তাহলে, মানে হ্যাঁ, মোট সেই একটা দুটো। গুণ আর একটা হচ্ছে পর্যায়। হ্যাঁ, একটা হচ্ছে তোমার পার্মানেন্ট, আর একটা হচ্ছে তোমার কিছু ওই যে অ্যাট্রিবিউটস থাকে যেগুলো চেঞ্জিং, তাহলে ধরো। ওটা দ্রব্য আচ্ছা, ওটা ওটা পর্যায়ে আমি, গুণ দাঁড়াও দাঁড়াও পর্যায়ে দাঁড়াও, হতে আমি পারে ওটা, তো। তুমি ওটা বাদ রাখো, ওটা আমি লাস্টে আসছি, আমি এই বইটা খুলে বসেই আচ্ছা আছি, আমি ওটা দেখে বলে দিচ্ছি, দাঁড়াও last এ আসছি আমি ওটা। ঠিক আছে। হ্যাঁ, তারপর একটা রিম্পা বলো, বাউন্ড জিভাস আর ফার্দার ডিভাইডেড ইন্টু হুইচ অফ দ্য ফলোইং? হ্যাঁ, ইমোবাইল, মোবাইল, বোথ এ অ্যান্ড বি অ্যান্ড নান অফ দ্য অ্যাবাভ। অপশন সি টা হবে বোথ এ এন্ড বি, ইমোবেল বোথ, আর মোবেল, এটা হবে হ্যাঁ ইমোবেল স্পষ্ট। আর মুভেল, হ্যাঁ দুটো হবে তোমার। ঠিক আছে। বাউন্ড জিভাস দুটো, ফার্দার সাবডিভাইডেড টু। তারপরেরটা বলো, রিম্পাই বলো, হোয়াট ডাজ দ্য লিবারেটেড জিভা মিনস অ্যাকর্ডিং টু জৈন? জৈন দর্শনে লিবারেটেড জীবকে কি বলা হয়? মুক্ত মুক্ত জীব, জীব। বদ্ধ জীব, আইডিয়াস, নান অফ দিস? মুক্ত জীব। হ্যাঁ, মুক্ত জীব। এর পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের বারবার এসএলএসটি তে এবং এমএসসি তে এই প্রশ্নটা আসে, সেটা ওর কাছে আমি আসবো না। এবার কে উত্তর করবে বলো, কার কাছে যাই দেখি, দাঁড়াও, কে কে হ্যান্ড রেজ করে আছে? অনেকেই হ্যান্ড রেজ করে আছে। সুইটি, সুইটি আছো? আমি বলবো। আচ্ছা, আমি সুইটিকে বললাম বলি, তারপর আবার আসছি। সুইটি আছো? আমি শুনতে পাচ্ছি না আমি, হ্যাঁ বলুন। এবার শুনতে পাচ্ছো? হ্যাঁ। কনসাসনেস ইজ রিগার্ডেড অ্যাজ হুইচ অফ দ্য ফলোইং? হ্যাঁ, কনসাসনেস বলতে কি বলা হয়েছে জৈন দর্শনে? স্মল সোল, লার্জ সোল, এসেন্স অফ দ্য সোল, নান অফ দিস? এটা তো সমানুপাতিক, মানে আত্মা যেটা এসেন্স অফ সেটা দ্য সোল হবে। এসেন্স অফ দ্য সোল। হ্যাঁ। এসেন্স অফ দ্য সোল হবে। হ্যাঁ ম্যাম, বইতে তাই দেওয়া আছে। হ্যাঁ, এসেন্স অফ দ্য সোল। হোয়াট ডাজ দ্য লোয়েস্ট সোল হ্যাজ ইন ইট? লোয়েস্ট সোল মধ্যে কোনটা থাকে? লাইফ, আনকনসাসনেস, নাথিংনেস অ্যান্ড অ্যাওয়ারনেস?
কি আরেকবার বলুন ম্যাম কোশ্চেনটা, আমি লোয়েস্ট শুনতে পাচ্ছি। সোল যেটা, লোয়েস্ট হ্যাঁ, সোল, তার মধ্যে কি থাকে? হোয়াট ডাজ দ্য লোয়েস্ট সোল হ্যাজ ইন ইট? কি থাকে? লাইফ, আনকনসাসনেস, নাথিংনেস অ্যান্ড অ্যাওয়ারনেস। লাইফ থাকে। হ্যাঁ, তাদের মধ্যে জীবন থাকে। হুম। তারপরেরটা বলো। অ্যাকর্ডিং টু জৈন ফিলোসফি, হোয়াট ডাজ দ্য সোল পজেসেস? সোলের মধ্যে কি থাকে? ইন ইনফাইনাইট ফেথ, ফাইনাইট ফেথ, লার্জ ফেথ অ্যান্ড স্মল ফেথ। বাজে প্রশ্ন, এটা আসবে না পরীক্ষায়। ম্যাম লোয়েস্ট এটা সোলটা আনকনসিয়াস হবে। না ম্যাম, স্পর্শ থাকে তো, লোয়েস্ট সোলের মধ্যে স্পর্শ তো থাকে। হ্যাঁ, লোয়েস্ট সোল তো ধরো লাইফ থাকে তো তার মধ্যে, ধরো লাইফ থাকে কারণ বৃক্ষ যেটা লাইফ তার থাকে মধ্যে তো যেটা জীবন আছে চেতনা থাকে এসব। না। চেতনা থাকে না, লাইফ তো থাকে। মানে চেতনা হ্যাঁ, থাকলে একদমই সুপ্ত অবস্থায় থাকে ধরো। ম্যাম ম্যাম দুটোই আছে কিন্তু আছে সুস্থ অবস্থায়। লাইফলেস আনকনসিয়াস। আচ্ছা, একজন একজন না বললে কি করে হয়? আচ্ছা, দাঁড়ো দাঁড়ো, কে এত কথা বলছে দেখি ম্যাম এবার, আমি তো বলছি শুনতে পাই। দুটোই হ্যাঁ, হবে, লাইফনেস আর আনকনসিয়াস। বইয়ে লাইন তুলে দিয়ে দিয়েছে। এটা যদি দিত লোয়েস্ট সোলের মধ্যে কি থাকে না, তাহলে বলতাম কনসাসনেস থাকে না, কিন্তু লোয়েস্ট সোলের মধ্যে যেটা থাকে সেটা তো লাইফ থাকে ধরো। দুটোই থাকে ম্যাম ম্যাম। লাইফলেস আর আনকনসিয়াস লেখা আছে। ও লাইফলেস আর তাহলে আনকনসিয়াস আনসার হবে ম্যাম। আনকনসাস কত হ্যাঁ, নম্বর পেজে আছে এটা বলো? 63 63, পেজ। 63 নাম্বার সেকেন্ড প্যারার 5 নাম্বার লাইন। সেকেন্ড প্যারা 5 নম্বর লাইন। লোয়েস্ট সোল হুইচ ইনহ্যাবিট মেটেরিয়াল অ্যাটমস অ্যাপিয়ার টু দি লাইফলেস অ্যান্ড আনকনসাস। হ্যাঁ, দুটোই হবে। But in fact, life and consciousness are present in them, হ্যাঁ, থ্রু ইন আ ডরমেন্ট ফর্ম। কিন্তু এর মধ্যে কনসাসনেস থাকে, ডরমেন্ট ফর্মে থাকে, মানে সুপ্ত অবস্থায় চেতনা থাকে। হ্যাঁ, ম্যাম এটা থাকে, দুটোই আছে, লাইফই হবে লাইফ এটা। অ্যান্ড কনসিয়াসনেস দুটোই আছে ডরমেন্ট অবস্থায়। আনকনসাসনেস তো ডরমেন্ট অবস্থায় নেই, কনসাসনেস ডরমেন্ট অবস্থায় থাকে। বাট ইনফ্যাক্ট লাইফ অ্যান্ড কনসিয়াসনেস আর তাহলে এখানে প্রেজেন্ট ইন। প্রশ্নটা কি দিল ভেবে দেখো। হোয়াট ডাজ দ্য লোয়েস্ট সোল হ্যাজ? লোয়েস্ট সোলের মধ্যে কি থাকে? তার মানে লোয়েস্ট সোলের মধ্যে লাইফ থাকে, লোয়েস্ট সোলের মধ্যে কনসাসনেস ডরমেন্ট অবস্থায় থাকে। তার মানে তুমি লোয়েস্ট সোলকে তো আনকনসাস বলতে পারো সেই অর্থে, কিন্তু তবুও তার মধ্যে মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে লাইফটা, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে ধরো। ও, আচ্ছা লাইফ। ম্যাম, দাঁড়াও লাইফলেস দাঁড়াও, আমি বলে। ভুল বলছি, আমি ভুল বলছি, একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। লাইফলেস অ্যান্ড আনকনসাস, মানে এখানে বলছে যে তোমার লোয়েস্ট সোলে লাইফ আর কনসাসনেস কোনোটাই থাকে না বলে মনে হয়, কিন্তু দুটোই তোমার মানে সুপ্ত অবস্থায় থাকে, ডরমেন্ট ফর্মে থাকে। হ্যাঁ, সোল হ্যাজ, এটা আনকনসাসনেস উত্তর হবে। এটা ডাউট আছে। লোয়েস্ট সোল হচ্ছে লাইফলেস আর হচ্ছে আনকনসাস রূপে আমাদের কাছে প্রতিভাত হয়, কিন্তু বেসিক্যালি ইনফ্যাক্ট লাইফ অ্যান্ড কনসাসনেস আর প্রেজেন্ট ইন দেম থ্রু আ ডরমেন্ট ফর্ম। এবার তোমরা বলো। তাহলে তো লাইফটাই তো হবে, যেহেতু যেটা লাইফ হবে না। মানে এখানে যেহেতু অপশনটা শুধু লাইফই দেওয়া আছে, কনসিয়াসটা নেই, তাহলে বোথ হতো। যদি শুধু লাইফ দেওয়া হ্যাঁ, আছে তো লাইফ। হ্যাঁ, কনসাসনেস তো দেওয়া নেই ধরো, আনকনসাসনেস দেওয়া আছে। হ্যাঁ, লাইফই থাকে তার মধ্যে, এটাই উত্তর করো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি। তবু এটা নিয়ে কিন্তু একটু শঙ্কা আমার থেকেই গেল 67 নাম্বারটা নিয়ে। সত্যি সত্যিই তাই। আচ্ছা, তারপরেরটা কি বলবে বলো তো, পুরো রিক্তা বলছে। লাইনটার মানেটা একটু বলে দিন তো, এখানে কোনটা? যেটা লেখা লোয়েস্ট আছে। সোল? হ্যাঁ, লোয়েস্ট সোল ওখান থেকে ওই ডরমেন্ট ফর্ম। বলছে যে লোয়েস্ট যে সোলগুলো থাকে সেগুলো অপেক্ষাকৃত আমাদের সামনে লাইফলেস, মানে হচ্ছে প্রাণহীন এবং আনকনসাস, অচেতন বলে আমাদের সামনে প্রতিভাত হয়। কিন্তু লোয়েস্ট সোলগুলো আখেরেই লাইফলেস এবং আনকনসাস নয়। তাদের মধ্যে লাইফ রয়েছে, তাদের মধ্যে জীবনী শক্তি রয়েছে, তাদের মধ্যে চেতনা রয়েছে, কিন্তু সবগুলোই কি অবস্থায় রয়েছে? সুপ্ত অবস্থায় রয়েছে, ডরমেন্ট ফর্মে রয়েছে। ডরমেন্ট ফর্ম কথাটার মানেই হচ্ছে সুপ্ত অবস্থায় রয়েছে। এটার উত্তর লাইফই হবে। ম্যাম হ্যাঁ, এই যে বৃক্ষটাকেই তো আমরা লোয়েস্ট সোল বলতে পারি। হ্যাঁ, যার মধ্যে টাচ সেন্সেশন আছে না। তাহলে টাচ সেনসেশন যদি থাকে তাহলে বৃক্ষের একটা জীবন আছে, তার মানে আমি
ছুলে, যেমন লজ্জাবতী বৃক্ষকে যদি আমি ছুঁই তাহলে সে মূর্ছে যায়, ওটা আমরা চোখে দেখতে পাই, কিন্তু অন্য বৃক্ষ বুঝতে পারে কিন্তু সেটা সে প্রকাশ করতে পারে না। তো সেক্ষেত্রেও তো বলা যায় যে তার লাইফ তো আছে, এটা তো আমরা সবাই সাইন্টিফিক্যালি জানি। তো হ্যাঁ, সেক্ষেত্রে তো লাইফ শোনো, হওয়া উচিত। আমরা এই যে এই কথাগুলো বলছি না, আমি কালকেই আমার মেয়েকে পড়াচ্ছিলাম, ঠিক আছে, রাত্রেবেলা সায়েন্স পড়াচ্ছিলাম। হ্যাঁ, কিছু কিছু বৃক্ষ কিন্তু পোকামাকড় খেয়েও বেঁচে থাকে, সেটা জানো তো? হ্যাঁ, মানুষকেও খেয়ে ফেলে। এরকমও ব্যাস। বৃক্ষ আছে এবং অ্যামাজনের এক মধ্যে। এক কিছু কিছু বৃক্ষ সে নিজের নিজে তৈরি করতে পারে না, সে অন্য বৃক্ষের কাছ থেকে খাবার ধার হ্যাঁ করে হ্যাঁ, নিয়েও সে বাঁচে। লতানো লতানো বৃক্ষগুলো। হ্যাঁ, এক্স্যাক্টলি। ম্যাম সুতরাং গাছ আর আমরা আলাদা নই, ঠিক আছে, আমরা আলাদা নই কিন্তু। ম্যাম, রাফলেসিয়া বলে যে বড় ফুলটা আছে, ওই ফুলটাই তো পোকা খায়। হ্যাঁ, হ্যাঁ। আবার এইরকম একটা গাছ আছে দেখবে, যে এরকম হাঁ করে থাকে, তুমি এর মধ্যে হাত ঢোকালে সঙ্গে সঙ্গে তোমার হাতটাকে এভাবে কাঁপছে ধরবে, দেখেছো? হ্যাঁ, ম্যাম আরো একটা গাছ আছে দেখেছি, মানে এক স্থান থেকে অন্য স্থানে নাকি যেতে পারে, মানে শিকড় চেঞ্জ হতে থাকে আর কি মাটির মধ্যেই। হ্যাঁ, অনেক অনেক, মানে আমি যা গাছের কালকে যাবতীয় হিস্ট্রি পড়লাম, তাতে আমার এটা মনে হলো যে গাছ আর মানুষের মধ্যেও কোনো পার্থক্য নেই। তাদের মধ্যেও সমানভাবে চেতনা রয়েছে, তাদের মধ্যেও সমানভাবে কনসাসনেস রয়েছে। তারাও সবকিছু ধরো মানে কনসাসলি করছে, ধরো সবটা। কোনো গাছ নিজের খাবার নিজেরা তৈরি করছে, কোনো খাবার নিজেরা তৈরি করতে পারছে না। সে ডিকেইং অ্যানিমালসকে খেয়ে থাকছে, মৃত পচা জীবজন্তুকে খেয়ে সে সেখান থেকে খাবার সংগ্রহ করছে, ঠিক আছে। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। মানে পুরোটাই সিস্টেমটা, ইকোসিস্টেমটা একটা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ইকোসিস্টেমটা। কোনো কোনো সময় গাছ অতিরিক্ত হয়ে গেলে মাটির সয়েলের নাইট্রোজেন ধারণের ক্ষমতা কমে যায়, সেটা অন্যভাবে নাইট্রোজেন দেওয়া হচ্ছে, গাছ অন্যভাবে নাইট্রোজেন কালেক্ট করছে। মানে অদ্ভুত ব্যাপার, মানে আমাদের সিস্টেমটাও যেমন, হ্যাঁ, আমরা একে অপরের ওপরে সুন্দরভাবে নির্ভর করে বেঁচে আছি, গাছও কিন্তু তাই। হ্যাঁ, কোনো না কোনো জায়গা থেকে সে খাবারকে কালেক্ট করেই নিচ্ছে। এবং সবটাই আমি আরেকটা জিনিস দেখলাম, কি বলতো, দেওয়া নেওয়ার সম্পর্ক। সবার সবার সাথে দেওয়া নেওয়ার সম্পর্ক এই পৃথিবীতে। সবার সবার সাথে, মানে তুমি এটা দাও, তুমি তোমার কাছ থেকে আমি এটা নেব। তুমি আমাকে খাবার দাও, আমি তোমাকে শেল্টার দিচ্ছি। এইরকম ব্যাপারটা কিন্তু, ঠিক আছে। তুমি আমাকে খাবার দাও, আমি তোমাকে শেল্টার দিচ্ছি, আমি তোমাকে বাসস্থান দিচ্ছি, এরকম ব্যাপার। এটা গাছের মধ্যেও রয়েছে, অন্যান্য প্রাণীদের মধ্যেও রয়েছে, ইনক্লুডিং মানুষের মধ্যে রয়েছে। গাছ এইখান থেকে একেবারেই আলাদা কোনো কিছু নয়। এটার উত্তর তোমার গাছই হবে। কালকে ওটা পড়তে গিয়ে আমার মনে হচ্ছিল, ধরো বারবার। তারপর একটা রিম্পার কাছেই ছিলাম, রিম্পাকেই লাস্ট প্রশ্নটা জিজ্ঞাসা করি। হ্যাঁ, যে হোয়াট ডাল সোল পজেসেস, এটা তো ইনফাইনাইট ফেথ হবে, তাই না? ম্যাম আমি হ্যাঁ, বলে 68 দিই। নাম্বারটা, অ্যাকর্ডিং টু জৈন ফিলোসফি হোয়াট ডাজ দ্য সোল পজেসেস? ইনফাইনাইট ফেথ, ঠিক আছে। তারপরেরটা বলো। এরপরেরটা বলবে ইনাউর, বলবে ইনাউর শেখ। ইনাউর আছো? হ্যাঁ ম্যাম আছে। হ্যাঁ, বলো তো, হোয়াট ডাজ দ্য অবস্টাকেল ইন কর্মা ডিসাইডস অ্যাকর্ডিং টু জৈন ফিলোসফি? ঠিক আছে, ডিগ্রি অফ কনসাসনেস, মোশন অফ কনসাসনেস, রেলিভেন্স অফ কনসাস, অল অফ দিস। এটা কি উত্তর হবে? হোয়াট ডাজ দ্য অবস্টাকেল ইন কর্মা, এটা কর্মে ডিগ্রি কনসিয়াসনেস, অপশন এ ম্যাম। অপশন এ, ডিগ্রি অফ কনসাসনেস। বাকিরা কি বলছো এটার উত্তর? এ তো? ওটাই আছে। হ্যাঁ, এ একদম একদম। তারপর একটা বলো, হোয়াট অ্যাকর্ডিং টু জৈনোস ডাজ জিভা ইজ রিগার্ডেড অ্যাজ? আনরিয়াল এজেন্ট, রিয়াল নোয়ার, কনসেপ্ট নোয়ার, ডক্ট্রিন নোয়ার? রিয়াল নোয়ার, তাই না জ্ঞাতা? হ্যাঁ রিয়াল নোয়ার, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, রিয়াল নোয়ার। তারপরেরটাও তুমি বলবে, অ্যাকর্ডিং টু জৈনস, তোমার হোয়াট ডাজ দ্য সোল পজেসেস ইন ইট? মাইন্ড, মোশন, কনসেপ্ট অ্যান্ড সেন্সেস। সোল পজেসেস ইন ইট। সেন্সেস ম্যাম। হ্যাঁ, কি বললে? সেন্সেস, অপশন ডি। অপশন ডি, সেন্সেস। বাকিরা কি বলছো এটার উত্তর? অপশন ডি, সেন্সেস। হ্যাঁ ম্যাম, সেন্সেসই হবে। সেন্সেস, 71। আচ্ছা, এ মাইক্রোফোন মিউট করো। এরপরে আমাকে বলবে হচ্ছে তোমার, হাত তোলো না বাকিরা একটু, একই রকম জিজ্ঞাসা করতে ইচ্ছে করে না, হাত তোলো একটু। সবাই না বললে কিন্তু ইয়ে হবে না, ধরো ভালো লাগে না, না হলে আমারও। আচ্ছা, ম্যাম, ডিগ্রি অফ কনসিয়াসনেস এর বাংলাটা কি হবে?
চেতনার মধ্যে মাত্রাগত ভেদ, চেতনার মধ্যে মাত্রাগত ভেদ। সাগরিকা আছো? সাগরিকা? হ্যাঁ ম্যাম। আচ্ছা সাগরিকা, হোয়াট অ্যাকর্ডিং টু জৈনস ডাজ অজীব ইজ রিগার্ডেড অ্যাজ? অজীব বলতে কি বোঝায়? অ্যানিমেট, ইনঅ্যানিমেট, এসেনশিয়ালিটি অ্যান্ড লিমিটেডনেস। ইনঅ্যানিমেট। হ্যাঁ। হোয়াট ডাজ দ্য টাইম সিগনিফাইজ ইন জৈন ফিলোসফি? ডিসকন্টিনিউইটি, মোশন, কন্টিনিউইটি অ্যান্ড কনসেপ্ট। টাইম বলতে কি, টাইম কাকে সিগনিফাই করে জৈন দর্শন? এটা ভালো প্রশ্ন। কন্টিনিউটি। কন্টিনিউইটি। তারপর একটা বলো, হোয়াট টাইম ক্যান বি ইন জৈনিজম? টাইমকে কি করা যায়? পারসিভ করা যায়, ইনফার করা যায়, রেফার করা যায়, এক্সটেনশন আছে টাইমের। ইনফার। ইনফার, টাইমের অস্তিত্বকে অনুমান করতে হয়, সময়ের অস্তিত্বকে। টাইম ক্যান বি ইনফার। 73 নাম্বার আর 74 নাম্বার, এই দুটো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই দুটো প্রশ্ন দেখে রাখবে। টাইম হচ্ছে সিগনিফাই করে কন্টিনিউইটিকে, এবং টাইমকে কিন্তু ইনফার করা হয়, টাইমকে পারসিভ করা যায় না। তারপর একটা বলো সাগরিকা, হোয়াট ডাজ দ্য স্পেস রিগার্ডেড অ্যাজ ইন জৈন ফিলোসফি? জৈন দর্শনে স্পেস কি ইটারনাল। ইন্টারনাল, এক্সটার্নাল অ্যান্ড ইটারনাল। ন্যাশনাল? হ্যাঁ, ইটারনাল সি। স্পেস ইটারনাল। আচ্ছা, বাকিরা কি বলছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, ওটাই ওটাই। ঠিক আছে, আমি আসলে খুঁজে পাচ্ছি না তো, এখন মাথার মধ্যে কাজ করছে না, এই জন্য জিজ্ঞাসা করে নিলাম। ঠিক আছে, সাগরিকা মিউট করো। হ্যাঁ, এবার বাকিরা, এবার কে বলবে বলো, নাম বলো। আচ্ছা বলো, বলো। হোয়াট ডা অ্যাকর্ডিং টু জৈনিজম হোয়াট ডাজ দ্য স্পেস ইজ? হ্যাঁ, স্পেস কি জৈন দর্শনে? দেশ কি? লোকাস অফ এক্সটেনশন। হ্যাঁ, লোকাস অফ এক্সটেনশন, লোকাস ভেরি গুড। অফ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, লোকাস অফ এক্সটেনশন। দেয়ার আর হাউ মেনি কাইন্ডস অফ স্পেস আর দেয়ার অ্যাকর্ডিং টু জৈন? জৈন দর্শনে কতগুলো মানে স্পেসের কথা বলা হয়েছে? টু টু ম্যাম। দুটো, একটা কি কি বলো তো? লোকাকাশ, একটা অলোকাশ। একটা একটা লোকাকাশ, লোকাকাশ, একটা হচ্ছে অলোকাকাশ। এক্স্যাক্টলি, ভেরি গুড, ভেরি গুড। তারপর একটা বলো, ইন হোয়াট সার্কামস্টান্সেস ডাজ মোশন ইজ পসিবল? ম্যাম এটা ফিল্ড পেস হবে, ফিল্ড পেস। মানে হ্যাঁ, লোকাসটা ফিল্ড পেস, সেই জন্য হ্যাঁ, ওখানে মোশনটা পসিবল, কিন্তু অলোকাকাশ এমপি পেস, সেই জন্য ওখানে মোশনটা পসিবল না। ঠিক ঠিক ঠিক, ফিল্ড স্পেস। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আর লাস্টের এটাই তোমাকে ধরে নিই, এটা ভালো প্রশ্ন এটাও, কিন্তু তারপরে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগ দিয়ে দিচ্ছি। অ্যাকর্ডিং টু জৈন হোয়াট ডাজ দ্য ধর্মা সিগনিফাই? এটা কবে যেন এসেছিল পরীক্ষায়, অনেকে উত্তর করতে পারেনি। ধর্ম এটা কাকে সিগনিফাই করে? মোশন হবে, মোশন। এটা ম্যাম দুটোই দেওয়া আছে, কনফিউজ, মোশন আবার মুভমেন্ট। হ্যাঁ, এটা এইটাই, মুভমেন্ট এটা হবে। হচ্ছে কথা, মোশন হবে, মোশন আর মুভমেন্ট। এই দেখো, ধর্ম, আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, ধর্ম অ্যান্ড অধর্ম আর ইউজড হিয়ার নট ইন দেয়ার পপুলার সেন্স অফ মেরিট অ্যান্ড ডিমেরিট, বাট ইন দ্য টেকনিক্যাল সেন্স অফ দ্য কন্ডিশনস অফ মুভমেন্ট অ্যান্ড রেস্ট। এটা না, জিএটাই হবে, জি। মুভমেন্ট করো, এটার উত্তর মুভমেন্ট, নট মোশন। আচ্ছা আচ্ছা। মুভমেন্ট করো এটার। দে আর ম্যাম ইনফার্ড তারপরে অ্যাজ তারপরে লাইন আছে দেখুন, ধর্ম ক্যান নট জেনারেটেড মোশন নর ক্যান। অধর্ম অ্যারেস্টিড, হ্যাঁ, they অধর্ম help in favor motion and rest। হ্যাঁ, ওরা করতে পারে, কিন্তু ও মানে ধর্ম অধর্মের এটা জন্য মোশন হবে না, এটা মোশন মুভমেন্ট হবে। এটা মোশন হবে না, এটা মুভমেন্ট উত্তর হবে। মোশন আসলে। না, এটা মোশন হবে না, এটা মুভমেন্ট হবে। আচ্ছা। মুভমেন্ট উত্তর করবে, এটার মোশন নয়। ম্যাম মুভমেন্ট আর মোশনের মানে পার্থক্যটা কি? মোশনের কারণ হয় ওটা, সরাসরি। হ্যাঁ, ও জেনারেট করে না মোশনকে, ধর্ম ক্যান নট জেনারেট মোশন। ধর্মই মোশন তৈরি করে তা না, ও একটা মুভমেন্ট করে মোশনের কারণ হয়, এটা মুভমেন্ট আসল উত্তর হবে এটা। এটা মুভমেন্ট করে রাখো, এটা মোশন করো না, উত্তর মুভমেন্ট করো। আচ্ছা হ্যাঁ, এটা করে রাখো। আচ্ছা, এরপরে যে উত্তর করবে, হ্যাঁ, তুহিনা আছো? তুহিনা আক্তার? ম্যাম আছি। তুহিনা, হ্যাঁ ম্যাম আছি। হ্যাঁ তুহিনা, বলো তো। তুহিনা, এই দুদিনের মধ্যে জৈন দর্শনের ক্লাসগুলো দেখার সুযোগ পেয়েছো? হ্যাঁ ম্যাম দেখেছি।
দেখেছো সবগুলো ক্লাস? আচ্ছা, তুহিনা একদম নতুন স্টুডেন্ট। আচ্ছা তুহিনা, আমাকে বলো তো, according to Joino, matter is reliable, na, matter is liable to which of the following? Integration, disintegration, regulation, and everything. ইন্টিগ্রেশন হবে। ইন্টিগ্রেশন হবে ম্যাটার। হ্যাঁ, ম্যাটার হচ্ছে ইন্টিগ্রেশন। ম্যাম মানে ম্যাটার ইজ কল্ড পুদ্গল, which means that which is liable to integration and disintegration. ডিসইন্টিগ্রেশন হবে না? না তো, আচ্ছা এটা তো দুটোই হবে। বইয়ে লাইন আছে। আচ্ছা আমি বলছি, লাইনটা একটু তুলে বলছি, যে ম্যাটার ইজ কল্ড পুদ্গল হুইচ মিনস দ্যাট হুইচ ইজ লাইবল টু ইন্টিগ্রেশন অ্যান্ড ডিসইন্টিগ্রেশন। ম্যাম দুটোই হবে। দুটোই হবে, বুঝতে পেরেছো? এখানে না দুটোই আনসার হবে, ইন্টিগ্রেশন ডিসইন্টিগ্রেশন দুটো। এখানে অপশনটা ভুল আছে। হ্যাঁ, এখানে বলতে হতো বোথ এ অ্যান্ড বি, এটা ম্যাম বলতে হতো। একটা 80 নম্বর একটা বাদ চলে গেল। 80 নম্বর বাদ গেল? অধর্ম সিগনিফাইজ, অধর্ম রেস্ট। সিগনিফাইজ রেস্ট, ধর্ম সিগনিফাইজ মুভমেন্ট, আর অধর্ম সিগনিফাইজ রেস্ট। বুঝতে পারলে? অধর্ম রেস্ট হবে, ধর্ম হচ্ছে মুভমেন্ট হবে। 80 নাম্বারটাও খুব ইম্পর্টেন্ট, আমি বাদ চলে গেল তাই, 80 নাম্বারটাও খুব ইম্পর্টেন্ট। 79 আর 80 এগুলো থেকে খুব প্রশ্ন দেয়। 81 নাম্বারটা তুহিনা বললো ইন্টিগ্রেশন, বাট এটা কিন্তু তোমার ম্যাটার ইজ লাইবেল, তোমার ইন্টিগ্রেশন অ্যান্ড ডিসইন্টিগ্রেশন দুটোই। পুরায়ন্তি আচ্ছা গলন্তি চ, পুরায়ন্তি গলন্তি চ। তারপরে দ্য টার্ম পুদ্গল ইজ ইউজ হুইচ অফ দ্য ফলোইং? ম্যাটার। 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 হুম। হ্যাঁ ম্যাম। The smallest part of matter regarded as which among the following? The smallest part of অ্যাটম। matter. Atom. Very অ্যাটম। good. হ্যাঁ অ্যাটম, ভেরি গুড ভেরি গুড। বাহ, এই দুদিনের মধ্যে তুহিনা, তুহিনা ক্লাসগুলো কেমন লাগছে আমাকে একটু বলো তো তুহিনা। ম্যাম খুবই ভালো। ক্লাসগুলো আপনার করে কোনো ক্লাসগুলো থেকে অসুবিধা সব হচ্ছে না তো? কোশ্চেনগুলো আনসার করা যাবে? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ম্যাম তুই, সাইকোলজির ক্লাসগুলো কি আপলোড করা আছে? না দেখে নিচ্ছি আমি, দাঁড়াও। ঠিক আছে, দেখে নিচ্ছি। হ্যাঁ, দেখে বলে দেবো। হুম। আচ্ছা, এরপরে আমি আসবো হচ্ছে তোমার, কার কাছে আসি? মাইকে হাত তোলা কমে গেছে ধরো, হঠাৎ করে হাত তোলা কমে গেল। আচ্ছা আমাকে পাপিয়া বলো। অন্তরা 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 আছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, অন্তরা বলো। হোয়াট অ্যাকর্ডিং টু জৈন ডাজ দ্য ফিল্ড স্পেস কন্টেন্টস ইন ইট? ফিল্ড স্পেসের মধ্যে কি থাকে? মুভমেন্ট, ম্যাটার, মোশন অ্যান্ড কনসেপ্ট। ফিল্ড স্পেস মানে হচ্ছে লোকাকাশ। হ্যাঁ, মোশন হবে তো মনে হচ্ছে। মোশন। মুভমেন্ট। field space লেখাই আছে, motion is possible and it is called lokakash. Two kinds of space are distinguished. In one, motion is possible and it is called lokakash or field space. And motion is মোশন। not possible and it is called olokakash or empty space. Olokakash মানে হচ্ছে empty space আর lokakash মানে হচ্ছে তোমার field space. ক্লিয়ার তো? হ্যাঁ। তার মধ্যে কি থাকে? মোশন থাকে, ফিল্ড স্পেসের মধ্যে মোশন থাকে। ভালো প্রশ্ন। হোয়াট ডাজ দ্য সাউন্ড ইজ রিগার্ডেড ইন জৈনিজম? এটা একটা আর একটা ভালো প্রশ্ন। হ্যাঁ, মডিফিকেশন অফ ফর্ম, মডিফিকেশন অফ ম্যাটার, মডিফিকেশন অফ ক্লাইমেট, অর নান অফ দিস? মডিফিকেশন অফ ম্যাটার। কত নাম্বার লাইনে এটা আছে এখানে? এটা কোথায় আছে বলো তো? হ্যাঁ ম্যাম বলছি। ম্যাম, যেখানে হচ্ছে নয়ের পার্থক্যগুলো দেওয়া আছে, যে নয় কত রকমের হয় ওখানটায় বলা আছে। শব্দ নয়। ম্যাম 64 পেজে আছে। 64 পেজে। 64 পেজে। এম হ্যাঁ 64 পেজের লাস্ট দিক থেকে 10 নম্বর লাইন। হ্যাঁ, লাস্ট দিক থেকে 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, sound is regarded not as a quality as other systems have done, but only a modification of matter. Very good. এবং যাক, আপনি পড়ানোর সময় এই জায়গাটা হাইলাইট করতে বলেছিলেন, এই লাইনটা। হাইলাইট করতে বলেছিলাম। আমি হুম। নিজে ভুলে গেছি তোমাদের হাইলাইট করতে বলে। হ্যাঁ হ্যাঁ ঠিক ম্যাম, ঠিক ঠিক, হ্যাঁ। দাগ দেওয়া আছে। হ্যাঁ, মডিফিকেশন অফ ম্যাটার। ঠিক আছে, ভালো করে পড়া হয়েছে ধরো, এইটুকু মনে হচ্ছে। তারপর একটা বলো অন্তরা, হোয়াট ডাজ দ্য ম্যাটার কনস্টিটিউট ইন ইট অ্যাকর্ডিং ইন জৈন ফিলোসফি? ম্যাটার constitute in it according to Jaina philosophy. Non-karma, nothingness, karma, and all of this.
Matter constitute in it according to Jaina philosophy. এটাও 64 এর একদম লাস্ট লাইন আছে ম্যাম। 64 এর লাস্ট লাইন আছে, ম্যাটার ইন ইটস কর্ম কর্ম subtle form constitutes karma. কর্ম। Karma. Karma হুম। is the correct answer. Karma is the correct answer. লাস্ট লাইনে আছে karma. বই কাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া বলে এখন সবাই বুঝতে পেরে যাচ্ছে। এইভাবেই বই পড়তে হয়, তাহলেই সব পারা যায়। ঠিক, তারপরেরটা। আচ্ছা, এবার অন্তরা অফ করো। পাপিয়া আছো? পাপিয়া, পাপিয়া, পাপিয়া কোথায়? বাকিরা আর কে বলবে বলো? পাপিয়া নেই। ম্যাম এটা মেনিনেস অফ রিয়ালিটি হবে 87 একটা, মেটাফিজিক্যাল ভিউ মানে অনেকান্তবাদ। আচ্ছা, বলে দিচ্ছি তাহলে। জৈন মেটাফিজিক্স ইজ রেফার্ড অ্যাজ হুইচ অফ দ্য ফলোয়িং? স্যাদবাদ, মেনিনেস অফ রিয়ালিটি মানে হচ্ছে অনেকান্তবাদ। জৈনদের তোমার অধিবিদ্যা সম্পর্কিত তাদের যে মতবাদ সেটা হচ্ছে অনেকান্তবাদ, আর জ্ঞানতাত্ত্বিক যে মতবাদ সেটা হচ্ছে স্যাদবাদ। তার মানে হুইচ অফ দ্য দুটো 87 নাম্বার আর 88 নাম্বার, এই দুটো প্রশ্নই খুব ইম্পর্টেন্ট, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রিগার্ডেড অ্যাজ জৈন এপিস্টেমোলজি। বলে ভালো সুইটি, স্যাদবাদ, অনেকান্তবাদ, র্যাশনালিটি, নান অফ দিস, কোনটা? স্যাদবাদ হবে, এপিস্টেমোলজিক্যাল হ্যাঁ, ভিউ। এপিস্টেমোলজিক্যাল ভিউ হচ্ছে তোমার স্যাদবাদ। ঠিক আছে। আচ্ছা, নতুন কেউ হাত তোলো, কে বলবে বলো? ম্যাম আমি বিপাশা বলবো। বলবে, বিপাশা কে ম্যাম বলবে বলবো। বলো? হ্যাঁ বলো। ম্যাম হ্যাঁ বলো 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 বলো। আচ্ছা, তাহলে তো এটা হয়ে গেল যে এপিস্টেমোলজিক্যাল ভিউ হচ্ছে তোমার অনেকান্তবাদ, আর সরি, এপিস্টেমোলজিক্যাল ভিউ হচ্ছে স্বাদবাদ, আর মেটাফিজিক্যাল ভিউ হচ্ছে তোমার অনেকান্তবাদ। তারপরেরটা, জৈন ফিলোসফি ইজ রিগার্ডেড অ্যাজ হুইচ অ্যামং দ্য ফলোয়িং? থিস্ট, প্যানথিস্ট, এথিস্ট অ্যান্ড স্পিরিচুয়াল। বলো কি হবে? ম্যাম এথিস্ট। এথিস্ট, অবশ্যই অবশ্যই, জৈন দর্শন এথিস্ট। তারপরে 90, হোয়াট ডাজ দ্য সাবস্টেন্স অ্যান্ড অ্যাট্রিবিউটস আর রিগার্ডেড অ্যাজ? সেপারেবল, এসেনশিয়াল, ইনসেপারেবল, নেগেটিভ। ইনসেপারেবল। ইনসেপারেবল, ঠিক, ভেরি গুড। অ্যামং হুইচ অফ দ্য ফলোয়িং কনসেপ্ট ডাজ অল নলেজ ইজ রিগার্ডেড অ্যাজ প্রবাবল? টাইম কি হলো? হ্যাঁ ম্যাম কি? স্যাদবাদ। সাধুবাদ। 89। ও 89, ম্যাম বলছে 89 জৈন ফিলোসফি প্যান্থেইস্ট রিগার্ডেড। মানে কি? হ্যাঁ, এথিস্ট হলো, নাস্তিক হলো 89টা, জৈন দর্শন এথিস্ট মানে নাস্তিক। 89 এর এই বিয়ের মানেটা কি? ম্যাম ওই প্রশ্নের মানে? ভালোও তো হবে, মানে দুটোই তো না, হবে আর কি। অপশনটার মানে 89 এর অপশন বিটার মানে কি বাংলা? বাংলায় তার মানে প্যান্থেস্টিক প্যান্থিস মানে এডুকেশন। সর্বেশ্বরবাদ। হ্যাঁ প্যান্থিস কথাটা, প্যান্থিজম মানে হচ্ছে সর্বেশ্বরবাদ। যেমন ওয়েস্টার্নে স্পিনোজা হচ্ছেন প্যান্থিস্ট। হ্যাঁ, তিনি জগৎকে এবং ঈশ্বরকে তিনি সমার্থক রূপে দেখেছেন, তাদেরকে বলা হয় প্যান্থিস্ট। যারা ঈশ্বরকে এবং জগৎকে তারা সমার্থক বলে মনে করেন। দ্রব্য ইকুয়ালস টু প্রকৃতি ইজ ইকুয়াল টু ঈশ্বর, দে আর কল্ড প্যান্থিস্ট। জৈন দর্শন ইজ নট প্যান্থিস্ট, জৈন দর্শন হচ্ছে এথিস্ট। বোঝা গেল? বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তাহলে 91 নাম্বারটা, এমন হুইচ অফ দ্য ফলোয়িং কনসেপ্ট ডাজ অল নলেজ আর রিগার্ডেড অ্যাজ প্রবাবল? ডক্ট্রিনস, স্বাদবাদ, অনেকান্তবাদ, আর নান অফ দিস। ম্যাম স্বাদবাদ। স্যাদবাদ। স্যাদবাদ। স্বাদবাদ, স্বাদ কথাটার মানেই তো তাই। দেয়ার আর হাউ মেনি থিংস হুইচ ক্যান কাম আন্ডার দ্য ডক্ট্রিন অফ স্বাদবাদ? কতগুলো? 7, সপ্তভঙ্গি নয়, সপ্তভঙ্গি নয়। স্যাত অস্তি, স্যাত নাস্তি, স্যাত অস্তি চ নাস্তি চ, স্যাত অবক্তব্যম, স্যাত অস্তি চ অবক্তব্যম, স্যাত নাস্তি চ অবক্তব্যম, স্যাত অস্তি চ নাস্তি চ অবক্তব্যম চ, 7টা সপ্তভঙ্গি নয়। 93 নাম্বার, অ্যাকর্ডিং টু জৈন অল ট্রুথ ইজ রিগার্ডেড অ্যাজ হুইচ অ্যামং দ্য ফলোয়িং? রিলেটিভ, রিলেটিভ। অ্যাপিয়ারেন্স, রিলেটিভ। হ্যাঁ, সবকিছুই সাপেক্ষ, কোনোটাই নিরপেক্ষভাবে কখনো জানা যায় না, সবকিছু সাপেক্ষ। নয় কনসেপ্ট আমার পড়ানো হয়নি না। না, নয়া কনসেপ্ট বলতে পারবে তোমরা। ইন নয়া কনসেপ্ট, বেসড অন জাজমেন্ট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইটস কোয়ালিটি? অ্যাওয়ারনেস, পার্শিয়াল নলেজ, রেশনালিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি। পার্শিয়াল নলেজ। হ্যাঁ, পার্শিয়াল নলেজ, এক্স্যাক্টলি পার্শিয়াল নলেজ, ঠিক।
পার্শিয়াল নলেজ উত্তর হবে। অ্যাকর্ডিং টু জৈনিজম হাউ মেনি টাইপস অফ নয়েজ আর দেয়ার? 7। 7 নয়েজ আর দেয়ার। 7। হ্যাঁ 7 হবে এটা। এটা পড়ানো হয়নি, এটা পারবে না। নৈগম নয়, এটা পারবে না, এটা পড়ানো হয়নি। এটা এটা একটু পড়িয়ে দিতে হবে ছোট্ট করে, কালকেই যখন আলোচনা করবো বলে দেবো। আচ্ছা এটা বলো তো 100 নম্বরটা, ইন হাউ মেনি ক্যাটেগরিজ দ্য কনসেপ্ট অফ জৈন নলেজ ইজ ডিভাইডেড? কত প্রকার নলেজকে ডিভাইড করা হয়েছে? মিডিয়েট, ইমিডিয়েট, বোথ এ অ্যান্ড বি, নান অফ দিস? ইমিডিয়েট Both দুটোই A হবে। and B, হ্যাঁ, both. মিডিয়েট অ্যান্ড ইমিডিয়েট দুটো, পরোক্ষ এবং অপরোক্ষ। এর মধ্যেই তারপরে ভাগ আসবে মনে হয় মতিশ্রুতি, অবধি, মনোপর্যায় আর কেবল। ম্যাম অর্হৎ মায়া, শব্দ মায়া, এগুলো কি? আছে, ছোট 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 কিছু কনসেপ্ট আছে। ম্যাম এটা মায়া নয়, এটা নয়, নাই হবে, এন হ্যাঁ হবে, এম। ও, অর্হৎ নয়। হ্যাঁ নয়, হ্যাঁ মায়া না, নয়। কি এম লেখা আছে ম্যাম? আছে আছে, আমি বলে দেবো বলে দেবো, ওটা নিয়ে এখন আমি আলোচনা করছি না এই জন্য। হাউ মেনি ক্যাটেগরিজ দ্য কনসেপ্ট অফ জৈন নলেজ ইজ ডিভাইড, এটা হচ্ছে 2, বোথ এ অ্যান্ড বি হবে। তারপরে এটা বলো, অ্যাকর্ডিং টু জৈনিজম ইমিডিয়েট নলেজ, হ্যাঁ, ইনক্লুডস হুইচ অফ দ্য ফলোয়িং? হ্যাঁ মনোপর্যায়। অবধি, অবধি মনোপর্যায়, মনোপর্যায়। অবধি, অবধি মনোপর্যায় কেবল। অবধি, মনোপর্যায় আর কেবল। আর মতিশ্রুতি হচ্ছে পরোক্ষ, যেটা ইন্দ্রিয়ের ওপরে নির্ভর করে। মিডিয়েট। হ্যাঁ, আর অবধি, মনোপর্যায় আর কেবল হচ্ছে তোমার ইমিডিয়েট নলেজ। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ মিডিয়েট নলেজ? অবধি, মনোপর্যায়, শ্রুত অ্যান্ড কেবল? শুদ্ধ। শ্রুত, শুদ্ধ। মতিশ্রুতি, মতিশ্রুতি, শ্রী, সি হবে শুধু এখানে, যেহেতু মতিটা নেই এখানে, শুধু শ্রুতিটা কিন্তু এখানে আনসার হবে, সিটা আনসার হবে। হাউ মেনি টাইপস অফ প্রমাণস আর অ্যাকসেপ্টেড ইন জৈন ফিলোসফি? ভেরি ইম্পর্টেন্ট। জৈন দর্শনে কতগুলি, 3টি প্রমাণ কি কি আছে? প্রত্যক্ষ অনুমান শব্দ। প্রত্যক্ষ, অনুমান, শব্দ। ঠিক আছে, তারপরেরটা, অ্যাকর্ডিং টু জৈনিজম শ্রুত নলেজ ইজ ডিরাইভড ফ্রম অ্যামং হুইচ অফ দ্য ফলোয়িং? শ্রুত নলেজ ডিরাইভড? অথরিটি। অথরিটি, 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 অথরিটি। অথরিটি, হ্যাঁ 104 নম্বর অথরিটি। আচ্ছা 105 নম্বর, অবধি ইজ রেফার্ড অ্যাজ হুইচ অফ দ্য ফলোয়িং? ডাইরেক্ট নলেজ অফ থিং, ইনডাইরেক্ট নলেজ অফ থিং, অ্যাডিশনাল নলেজ, ডাইরেক্ট নলেজ না? ডাইরেক্ট ডাইরেক্ট নলেজ। নলেজ। 105 ডাইরেক্ট হচ্ছে নলেজ। ডাইরেক্ট নলেজ। 106, অ্যাকর্ডিং টু জৈন, হ্যাঁ, কেবল মিনস পিওর নলেজ, অ্যাবসলিউট অ্যাবসলিউট নলেজ, নলেজ। অ্যাবসলিউট নলেজ। অ্যাবসলিউট নলেজ। তারপরে নলেজ ইজ ডিভাইডেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং? হ্যাঁ, নলেজ ইজ ডিভাইডেড ইন্টু হুইচ অফ দ্য ফলোয়িং? প্রমাণ, মায়া, শব্দ অ্যান্ড কনসেপ্ট। এটা কেন? প্রমাণ, জ্ঞান, কেন? শব্দ হবে না ম্যাম? নলেজ। নলেজ ইজ ডিভাইডেড ইন্টু, প্রমাণের মাধ্যমেই তো জ্ঞান। কেমন এটা প্রশ্নটা? হ্যাঁ প্রশ্নটা কেমন? নলেজ ইজ ডিভাইডেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং, ও আচ্ছা, জ্ঞানকে ভাগ করলে কোন একটা ইয়ে কি হয়, একটা ফর্ম কি হয়? শব্দ শব্দ হবে। হবে তো, ম্যাম শব্দ এটা হবে না? প্রমাণ হবে, এটা বইয়ে লাইনে আছে তো। কোন লাইনে আছে বলো? 49-এ যেটা শুরু হচ্ছে সেকেন্ডটা, ওই ফার্স্ট লাইনটা, নলেজ মে এগেন বি ডিভাইডেড ইনটু ও টু। এই যে হ্যাঁ, সরি সরি সরি, নলেজ মে এগেন বি ডিভাইডেড ইন্টু 2 kinds, প্রমাণা or knowledge of things as it is, and নয়া or knowledge of things it is a relation। হ্যাঁ এটা ইয়ে হবে, প্রমাণও হবে, প্রমাণও হবে। দারুণ করে পড়েছো তোমরা। আচ্ছা দেখি কতগুলো আর বাকি থাকলো। আচ্ছা থাক, বা এটা এর পরদিন করিয়ে দেবো, অল্প একটু বাকি আছে। ম্যাম, আচ্ছা অল্প একটু বাকি আছে, করিয়ে দিই। হ্যাঁ বলো। আচ্ছা করিয়ে দিন তারপর বলছি। করিয়ে দিচ্ছি, করিয়ে দিচ্ছি। নলেজ ইজ ডিভাইডেড ইন্টু হুইচ অফ দ্য ফলোয়িং, এটা কিন্তু প্রমাণও হবে, দেওয়া আছে কিন্তু এখানে, নলেজ মে এগেন বি ডিভাইডেড ইন্টু 2 kinds, প্রমাণও আর নলেজ অফ আ থিং, আর নয় নলেজ অফ আ থিং অ্যান্ড ইন ইটস রিলেশন, প্রমাণ। অ্যাকর্ডিং টু জৈনিজম কর্মা ইউনাইটস দ্য সোল ইন হুইচ অফ দ্য ফলোয়িং? বডি, রিসিভড নলেজ, ম্যাটার অ্যান্ড নান অফ দিস? বলো। কর্ম সোলকে কার সাথে ইউনাইট করে? ম্যাটারের সাথে না? ম্যাটারের সাথে ইউনাইট করে, হ্যাঁ। 109 নম্বর, অ্যাকর্ডিং টু জৈন ফিলোসফি হোয়াট ডাজ দ্য 4 প্যাশন অফ বন্ডেজ আর নোন অ্যাজ? কতগুলো বন্ধন? কষাই। হ্যাঁ কষায় 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 কষায়। হাউ মেনি টাইপস অফ কি এটা, বন্ধা আর দেয়ার অ্যাকর্ডিং টু জৈনিজম? কতগুলো আছে?
ভাববন্ধন দ্রব্যবন্ধন না, দুটোই তো। দুই প্রকার। হ্যাঁ, ভাববন্ধন দ্রব্যবন্ধন। এখন হ্যাঁ, হোয়াট ডাজ দ্য ভাববন্ধন রেফার্ড অ্যাজ? আইডিয়াল নলেজ। ভাববন্ধন হচ্ছে আইডিয়াল নলেজ। হোয়াট ডাজ দ্য দ্রব্যবন্ধন ইজ রেগার্ডেড অ্যাজ? এগুলো সব প্রশ্ন ইম্পর্টেন্ট। দ্রব্যবন্ধন ইজ রেগার্ডেড অ্যাজ? ম্যাটেরিয়াল বন্ডেজ। দ্রব্যবন্ধন হচ্ছে দ্রব্যের সঙ্গে বন্ধন, ম্যাটেরিয়াল বন্ডেজ। হ্যাঁ, ভালো পড়েছো তোমরা। অ্যাকর্ডিং টু জৈন ফিলোসফি, হোয়াট ডাজ মোক্ষ রিগার্ডেড অ্যাজ? মোক্ষ বলতে কি বোঝায়? অমনিসাইন্ট। অমনিসাইন্ট omniscient knowledge, omniscient knowledge. তারপরে অ্যাকর্ডিং টু জৈন ফিলোসফি, আশ্রবা ইজ রিগার্ডেড অ্যাজ আ কজ অফ হুইচ অফ দ্য ফলোইং? বন্ডেজ। বন্ধনের কারণ, বন্ডেজ, বন্ডেজ। আশ্রব বন্ধনের কারণ, সংবর মুক্তির কারণ। হোয়াট ডাজ দ্য সংবর মিনস ইন জৈন ফিলোসফি? কি? লিবারেশন। লিবারেশন। ওইটা হচ্ছে বন্ধনের কারণ। হ্যাঁ, আশ্রব হচ্ছে বন্ধনের কারণ, আর সংবর হচ্ছে মুক্তির কারণ। বাহ, ভালো প্রশ্ন। অ্যাকর্ডিং টু জৈন, ওয়াই ডাজ দ্য প্যাশন অ্যারাইজেস ইন হিজ কনসেপ্ট অফ সোল? কখন প্যাশন অ্যারাইজ করে? কার জন্য? ইগনোরেন্স। ইগনোরেন্স, অজ্ঞতা বা অবিদ্যার জন্য। ইন জৈন ফিলোসফি, হোয়াট ডাজ দ্য রাইট নলেজ ইজ রিগার্ডেড অ্যাজ? রাইট। জৈন দর্শনের ত্রিরত্ন কি কি? সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং সম্যক চরিত্র। সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং সম্যক চরিত্র। তাহলে এটা কি হবে? ইন জৈন ফিলোসফি, হোয়াট ডাজ দ্য রাইট নলেজ ইজ রিগার্ডেড অ্যাজ? কজ হবে না? কজ হওয়ার কথা। এটা কজ। বাজে প্রশ্ন, এরকম দেওয়াটা ঠিক হয়নি। এটা ত্রিরত্ন হিসাবে দেওয়ার কথা। আর দেখে নেবো এটা। কজ, সাফিসিয়েন্সি, এসেনশিয়ালিটি অ্যান্ড, হ্যাঁ, মুক্তির জন্য এটাই হচ্ছে রাইট নলেজ, হচ্ছে কজ বলতে পারো, কারণ বলতে পারো। ঠিকই আছে। এরপরে বাকি থাকছে বৌদ্ধ দর্শন। ম্যাম আমাকে ওই 55 এর অ্যান্সারটা একবার বলুন কি হলো? 55, 55. In Jaina concept of substance, what does the অস্তিকায় include in it? অস্তিকায়ের মধ্যে কোনগুলো পড়ে? অস্তিকায় দ্রব্য কি কি বলো তো? এই বলো, অস্তিকায়ের মধ্যে কি কি আছে? ম্যাটার, স্পেস, মোশন, আর আর কি আছে, কাল, আর আরেকটা কি আছে? ম্যাম কালটা বাদে কাল চারটে কখনো, কাল সবসময় অনস্তিকায় দ্রব্য। উদ্গল, ধর্ম, জীব। আচ্ছা, অনস্তিকায়ের মধ্যে হচ্ছে তোমার দ্য ক্যাটেগরি অফ অজীবা ইজ ডিভাইডেড ইন্টু ম্যাটার, স্পেস, মোশন, রেস্ট অ্যান্ড টাইম। ঠিক আছে। আর এর মধ্যে অস্তিকায় হচ্ছে টাইম ইজ অনস্তিকায়, ইট ইজ নট পারসিভ, ইট ইজ ইনফার্ড, অনস্তিকায়। অনস্তিকায় তো শুধুমাত্র কাল, মানে প্রথমে তো কালই শুধু সাবস্টেন্সকে দুটো অনস্তিকায়, ভাগ বাকি করা সবগুলো হয়েছে, অস্তিকায়। একটা অস্তিকায় একটা অনস্তিকায়ও। তো হ্যাঁ, অনস্তিকায় শুধুমাত্র কাল। হ্যাঁ, হ্যাঁ, অনস্তিকায় শুধু কাল, বাকি হচ্ছে পুদ্গল, আকাশ, ধর্ম আর অধর্ম, এগুলো সব অস্তিকায়। এগুলো সব অস্তিকায়, কাল অনস্তিকায়। ম্যাম অল অধ্যাত্ম উইদাউট লাইফ কোনটা অ্যান্ড হবে বলেন না? কনসাসনেস। হ্যাঁ, মেটার। মেটার হবে। ম্যাটার হবে। ম্যাটার মানে পুদ্গল, স্পেস মানে আকাশ, মোশন মানে ধর্ম, রেস্ট মানে অধর্ম, আর টাইম মানে হচ্ছে কাল। হ্যাঁ, টাইমটা শুধুমাত্র অনস্তিকায়ের মধ্যে চলে যাচ্ছে, জীবও অজীবের হবে। মধ্যে। জীবও হবে, জীবও অস্তিকায় হবে। এখানে চারটে, এর মধ্যে অপশন কি কি দিয়েছে? দাঁড়াও। মেটার, টাইম, রেশনালিটি আর ইম্পেরি। আরে এর মধ্যে ম্যাটার হবে, ম্যাটার হবে। কেবল ম্যাটার টাইম। মানে পুদ্গল। আরে এই জৈন কনসেপ্ট অফ সাবস্টেন্স, হোয়াট ডাজ দ্য অস্তিকায় ইনক্লুড? এর মধ্যে অস্তিকায়ের মধ্যে কোনটা ইনক্লুড হচ্ছে? ম্যাটারই তো ইনক্লুড হচ্ছে এর মধ্যে, চারটে অপশনের মধ্যে। আর বাকি তো কোনো কিছু ইনক্লুড হচ্ছে না। ম্যাটার মানে হচ্ছে পুদ্গল, পুদ্গল তো অস্তিকায়। উৎকল হবে আনসার, এ আনসার হবে। 55 এর এ আনসার হবে। হলো? বুঝতে পেরেছো কি? বলো। অনেকটা আলোচনা করা হলো জৈন দর্শনের কনসেপ্ট, যারা যারা পড়লে ক্লিয়ার হয়েছে?
কালকে আমি সকালবেলা তোমাদের বৌদ্ধ দর্শনের সবগুলো ক্লাস দিয়ে দেবো। 1 সপ্তাহ সময় থাকবে বৌদ্ধ দর্শন পড়ার জন্য। পরের সপ্তাহে বসবো বৌদ্ধ দর্শন নিয়ে। ম্যাম বলছি তারপরে কি, আমি 100 নম্বরের পরীক্ষা নেবো শুধু চারবাক জৈন আর বৌদ্ধের ওপরে। বলো। জৈন দর্শন আর এই সমস্ত দর্শনকে অধ্যাত্মবাদী দর্শন কেন বলা হচ্ছে, ওটা কি একটু বলে দিন না। কর্মবাদকে স্বীকার করা হচ্ছে, জন্মান্তরবাদকে স্বীকার করা হচ্ছে, মোক্ষকে স্বীকার করছে। মোক্ষকে স্বীকার করা হচ্ছে, মুক্তির উপায়ের কথা বলা হচ্ছে। আর এই জন্য জৈনরা এগুলো অধ্যাত্মবাদী দর্শন। জৈনরা জীবন মুক্তি বিদেহ মুক্তি দুটোই মানেন তো? কি পড়িয়েছিলাম তখন? মুক্তি পড়িয়েছিলাম। মানে ম্যাম দুটোই মানে। হ্যাঁ, ওই তো জৈন দর্শন মানে পড়িয়েছিলাম মনে হয়। জীবন মুক্তি, বিদেহ মুক্তি বাংলা বইগুলোতেও সুন্দর করে লেখা আছে, ওগুলো দেখে নি। একটা পেয়েছি যে অর্হত অবস্থাটাই হলো জীবন মুক্ত, আর জীবন মুক্ত পুরুষ হ্যাঁ, যখন বের হয়ে পুরো দেহ ছেড়ে চরম আনন্দময় অবস্থা প্রাপ্ত হচ্ছে, এরকম একটা জায়গা। কিন্তু হ্যাঁ। ওখানে ডাইরেক্টলি লেখা নেই বিদেহ মুক্তি বলে, তাই না না জন্য না না, ওটা ওটা জীবন মুক্তি এবং বিদেহ মুক্তি দুই স্বীকার করে জৈন। হ্যাঁ ম্যাম, যখন দ্রব্য বন্ধন তার থেকে মুক্তি হয়ে যায় তখনই বিদেহ মুক্তি হয়ে যায়, তখন ঠিক, ওর বিদেহ মুক্তি ঘটে। ঠিক। ম্যাম 2016-তে একটা প্রশ্ন এসেছিল, একটু কনফিউজিং আপনাকে বলি, যে প্রশ্ন এসেছিল যে জৈন মতে দ্রব্য কয় প্রকার। দুটো মানে, একটা ছিল 2, একটা ছিল 6, আমি 6 করে এসেছিলাম, নিয়ে যখন অ্যান্সার কি দিল তখন দেখছি 2। জীব আর অজীব সেই দিক থেকেও হতে পারে। প্রথম ভাগটা তোমাকে করতে হবে। প্রথম ভাগটা তোমাকে করতে হবে, দ্রব্যের প্রথম যে আচ্ছা, ভাগ। হ্যাঁ ওটা আমি 6 করে ম্যাম এসেছি। তো হবে অস্তিকায় আর অনস্তিকায়। আমি ওটা ভেবে করেছিলাম যে জীব অজীব, জীব আর অজীব মিলে 6টা হচ্ছে, ওটা ভেবে আমি 6 করেছিলাম। তোমাকে তোমাকে প্রশ্নটা কি করেছিল? মানে প্রশ্নটা মানে এসেছিল যে দ্রব্য জৈন ক মতে প্রকার? হ্যাঁ। শোনো, দ্রব্য হচ্ছে 2 প্রকার, ঠিক আছে? আচ্ছা একটা হচ্ছে আচ্ছা জীব আর একটা হচ্ছে অজীব। এটা হচ্ছে প্রথম ভাগ। আচ্ছা। বুঝতে পেরেছো? ওটা আমি দেখো, ভেবে করছিলাম। ওই সিডি শর্মারই 62 নম্বর পেজে এটা দেওয়া আছে। We have seen that substance, according to Jainism, has infinite character and is subject to production, destruction, and permanence. The whole universe is brought under the two everlasting uncreated categories. তার মানে দ্রব্যের সাবস্টেন্সের দুটো ক্যাটেগরি আছে, which is called, একটা হচ্ছে জীব এবং আর একটা হচ্ছে অজীব। জীব means the conscious spirit and অজীব means the unconscious non-spirit. ওটা বুঝলে? আমার ভুল হয়েছিল। হ্যাঁ, এটাই দিয়েছিল তোমাকে পরীক্ষায়। 2 ভাগে ভাগ করা যায়। ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে যেমন ভাবে তোমরা বইগুলো পড়ছো এমন ভাবেই বইগুলো পড়তে থাকো। এটাই ক্লিয়ার করার একমাত্র পথ, আর কোনো পথ নেই। ম্যাম, জৈন দর্শনের রেকর্ডেড ক্লাসগুলো যে বললেন ডিলিট করে আবার পুনরায় দেবেন, একটু দিন না, কারণ স্যাদবাদের ওই আমার যেটা এসেছে একটা ক্লাসই এসেছে, তো স্যাদবাদটা পড়তে আমার খুব অসুবিধা হচ্ছে। দেখি ওই 14 আর 15 তারিখের আর ক্লাসটা ওই কি প্রমাণ নিয়েছিলাম আর এটা ওই একটু নয়ের দেখে নিতে হবে। জায়গাটা, প্রমাণ আর নয়ের জায়গাটা। দেখে নিচ্ছি, ঠিক আছে? যে ঠিক আছে। কি ক্লাসটা দেওয়া ছিল ওটা একটু দেখতে হবে। ম্যাম ওখানে আমারও প্রবলেম, ম্যাম ওই হ্যাঁ, ক্লাসটা ক্যাটাগরি পাই। আরেকটা ক্লাস দেওয়া নেই। তুই ভাবো যেটাই পড়াচ্ছি না সেটাই প্রবলেম দাঁড়িয়ে যাচ্ছে। কি অবস্থা তাহলে? হ্যাঁ, আপনি পড়ালে সোজা লাগছে। আমি পড়ালে সোজা লাগছে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ দেখছি। ম্যাম, দেখতে সুবিধা হচ্ছে, মানে আপনার রেকর্ড ক্লাসগুলো শোনার পর যখন বইটা পড়ছি মানেটা ভালোভাবে বুঝছে, যেখানটা মানে আপনি পড়াননি সেইখানটা আর উতরাতে পারছি না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। করে দিচ্ছি, অসুবিধা নেই, করে দিচ্ছি। ম্যাম। তার সাথে বৌদ্ধ হ্যাঁ। দর্শনের ক্লাসগুলো দিচ্ছি। 1 সপ্তাহ সময় দিচ্ছি। পরের সপ্তাহের বৃহস্পতিবার বসবো। বৌদ্ধ দর্শনও কমপ্লিট করে নেবে তোমরা, এটুকু আশা রাখছি। অন্তরা বলো। হ্যাঁ ম্যাম, বলছি আমি বলছিলাম যে এই 3 মাসের জন্য আর কি, ওই মাঝে মধ্যে খুব সমস্যায় পড়ে যাচ্ছি, তো ওই লাইভ ক্লাসটা হচ্ছে না। ম্যাম এই রেকর্ডেডটা যদি আমরা পরদিন পাই তাহলে খুব ভালো হয়, যদি আরে, পেতাম। কিছু কিছু সময় অসুবিধা দাঁড়িয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? এত ম্যাম আপনি ক্লাস মানে হয়ে আপনি গেছে। খেয়াল না থাকলে কি এত, মেসেজ করে দেবো, ওইটা আমি বলতে চাইছি। হয়তো আপনার হ্যাঁ, আমার মেসেজ মনে করে যেটা দিও, মনে হয় মেসেজ করে দিও, ব্যস্ততার মধ্যে মেসেজ আপনার করে দিও। খেয়াল মেসেজ থাকে না। করার জন্য না, এত জিবির ক্লাস ওখানে আপলোড হয়ে আছে, মাঝে মধ্যে ক্লাসগুলো আপলোড হতে সময় লেগে যাচ্ছে। এবার কি হচ্ছে ম্যাম, ওই ওই ক্লাসটা গ্যাপ দিয়ে পরের ক্লাসটা যখন পরের দিন করছি তখন তখন আর অসুবিধা কিছু হচ্ছে। বুঝতে পারছি না। এই এবার যে চারবাগ খিচুড়ি দর্শনের ক্লাসটা টাইপের হয়ে দেখেছো তো যাচ্ছে। অন্তরা? হ্যাঁ চারবাগ ম্যাম, হ্যাঁ দর্শনের ম্যাম। ক্লাসটা, ওটা আমি হ্যাঁ ইউটিউবে 4 বার। দিয়েছি। ওই ক্লাসটা আমি তোমাদের অ্যাপের মধ্যেও ঢুকিয়ে দেবো, ইউটিউবে দেওয়া আছে, ওটা দেখো। হ্যাঁ, আমাকে মনে করিয়ে দিও অন্তরা, ঠিক হুম আছে? হুম হুম, আমি একটু ম্যাম তাহলে মনে করিয়ে দেবো। হ্যাঁ, আবার মনে করিয়ে অনেক দিও। সময় হয়তো অনেক কি মনে অসুবিধা হচ্ছে হয়। এত সংসারে বুঝতেই পারছেন, বাচ্চা খাওয়ানো হ্যাঁ, একটা হ্যাঁ। এমন
এমন খিচিবিচি হয়ে যায় আর লাইফে ঠিক। জয়েনই করতে পারি হ্যাঁ না। হ্যাঁ, ঠিক। এবার কি হয়, পরের দিনই যদি পেয়ে যাই না, তাহলে একটু মেকআপ করে নিতে পারি। আর এখন তো প্রচুর চাপ থাকবেই, তো ঠিক, এখন ওইভাবে প্রচুর চাপ, এখন ভালো করে পড়াশোনা করো, আর আমি যে উপায়ে বলছি সেই উপায়ে করো। আশা করি একটা ভালো জায়গায় তোমরা আছো, লাইনে আছো ধরো, একটু ভালো করে ধরো পড়াশোনাটা ম্যাম, করতে হবে। আগে হ্যাঁ, যখন 2016-তে এক্সাম দিয়েছিলাম তখন তো একদম কোনো চাপ ছিল না মাথার উপর। এখন পুরো ফ্যামিলি হয়ে গেছে, একটু একটু চাপ হচ্ছে, পড়তে তার মধ্যেই পড়তে হচ্ছে, এরকম অবস্থা হচ্ছে। বুঝতে মানে পেরেছি। প্রচুর চাপ। তোমার তো চারিদিক থেকে চাপ, মাথার মধ্যে পুরোই চাপ সুচন্দ্রার। আর স্কুল, আবার স্কুল আছে যে তারিখ থেকে। তারপর স্কুলও আছে, 2 তারিখ থেকে স্কুলও আছে। কিছু করার নেই, কটা দিন এরকম করতে হবে, স্কুল থেকে ছুটি নিয়ে নাও সুচন্দ্রা, পারলে স্কুল থেকে ছুটি নিয়ে নাও। ম্যাম, হ্যাঁ, ম্যাম ওয়েস্টার্নে অ্যানসেলামের ক্লাসগুলো অ্যাপে দেখতে পাচ্ছি না। আমিও অ্যানসেলামের ক্লাস আর খুঁজে পাচ্ছি না, ওই জৈনদের মতো। আর কি হয়েছে জানো, বলছি আমি তোমাকে, আমার ল্যাপটপ পুরো হ্যাং হয়ে যাচ্ছে ধরো, এত ক্লাস রেকর্ডিং ল্যাপটপে আর জায়গা হচ্ছে না তো। ম্যাম, সেখানে আপনি তো অ্যানসেলামের ক্লাসটা করিয়েছেন। করিয়েছি, ওই যে ওই বললাম জৈন দর্শনের ক্লাসটাও করিয়েছি, সেটা নেই ধরো। তেমনি ভাবে ধরো অ্যানসেলামের ক্লাসটাও আমি ধরো আর খুঁজে পাচ্ছি না, আমি খুঁজেছি আমি অ্যানসেলামের ক্লাসটা, সেটাও পাচ্ছি না। আচ্ছা যাই হোক, আগে ক্লাস রেকর্ডিংটা স্টপ করে দিই। বললাম যে এইভাবে তোমরা পড়তে থাকো, আজকে জৈন দর্শন আলোচনা হলো, বৌদ্ধ দর্শনটা, তার মানে এরপরে যখন বৌদ্ধ দর্শনটা কমপ্লিট হবে তখন আমি 100 নাম্বারের আমাদের দর্শন পরিবারের আপে 4 ভাগ জৈন এবং বৌদ্ধের উপরে পরীক্ষা নেব। ঠিক আছে? ওইটা ভালো করে দিলে তখন তোমাদের কনফিডেন্স বিল্ড আপ হবে, আর ততদিনে অন্য বিষয় শুরু হয়ে যাবে। আজকে ম্যাম, ক্লাসটা এখানে স্টপ করো।